আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি ইংলিশ সিকার্স আয়োজিত আজকে প্রোনাউনের ক্লাসে। আমরা প্রোনাউন পড়ব আজকে বেসিক থেকে একবারে মাস্টার ইংলিশ পর্যন্ত। প্রোনাউনের যা যা বিষয় আছে আমরা মোটামুটি জানার চেষ্টা করব, ঠিক আছে? ফ্রি ক্লাসে আসলে যতটুকু পড়ানো যায় ততটুকুই পড়ানোর চেষ্টা করব। সো ডেফিনেটলি সর্বোচ্চ ভালো একটা ক্লাস হবে এবং খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো যারা আছো আমার সাথে অবশ্যই একটু বন্ধুদেরকে মেনশন করবা। এবং প্রত্যেক দিন ইংলিশ সিকার্স পেজে রাত 10টার সময় ক্লাস হয়। আমরা এই কোর্সের নাম দিয়েছিলাম যে দুনিয়া কাঁপানো 10 দিন। 10 দিনের আজকে 4 নাম্বার দিন, যে 4 নাম্বার দিনের আজকে যে ক্লাসটা হচ্ছে অনেক সুন্দর এবং গোছানো একটি ক্লাস। তো যারাই দেখছো ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবা এবং সবার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং সবার ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেটা একটু আমাকে জানাও। সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করো। এবং আশা করছি যে সবার ঠিকঠাক শোনা যাবে, সব কিছু ওকে হবে। আর তোমরা সবাই আশা করছি সবার ঠিকঠাক শোনা যাবে এবং ক্লাসটা যেন ঠিকঠাক হয় সে ব্যবস্থাই আমি করার চেষ্টা করব। ওকে, অনেকেই কমেন্ট করেছে জান্নাত বিভা, আচ্ছা বিভা, ওকে। তারপরে সোনিয়া আফরিন আছে, কেয়া আছে আমার সাথে, অনেকে আছো। প্রোনাউনের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করব। রানী কুইন, অ্যানাস্তেসিয়া, তৃষ্ণা বড়ুয়া আছে আমার সাথে। ওকে, থ্যাংক ইউ। যারাই আছো অনেক 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 ধন্যবাদ। এবং বন্ধুদেরকে অবশ্যই মেনশন করতে হবে এবং স্টুডেন্টরা যেন কৃপণ না হয়। হ্যাঁ, স্টুডেন্টরা যেন কৃপণ না হয়, মনটা যেন একটু উদার হয়, ক্লাসটাতে যেন একটা রিয়্যাক্ট করে এবং আমাদের পোস্টগুলোতে রিয়্যাক্ট হতে হবে। ফেসবুকের যে নতুন নিয়ম বা ফেসবুকের পলিসি অনুযায়ী যদি যারা আমাদের ক্লাসগুলোতে রিয়্যাক্ট করে না বা আমাদের ক্লাসগুলোতে লাইক কমেন্ট করে না বা আমাদের পোস্টগুলোতে, তারা আর আমাদের ভবিষ্যৎ জীবনে ক্লাসগুলো পাবে না। ফেসবুকও চায় যে তোমরা আমার ক্লাসগুলোতে একটু লাইক কমেন্ট করো বা আমার ক্লাসগুলো একটু শেয়ার দাও, ঠিক আছে? সো কারা কোথা থেকে দেখছো, কয়টা ক্লাস দেখেছো? ইংলিশ সিকার্স আয়োজিত প্রত্যেক দিন রাত 10টার সময় আমাদের ফ্রি ক্লাসগুলো হচ্ছে। কে কয়টা ক্লাস দেখেছো একটু আমাকে জানাও। এবং সবাই একজন করে অ্যাটলিস্ট বন্ধুকে মেনশন দাও। অবশ্যই যেখানে মানুষ জানতে চাইবে আমাদের ফ্রি ক্লাসের বিষয়ে, আমার বিষয়ে বলবা তোমরা মানুষকে, মানুষ জানুক না। আচ্ছা, আমরা খেয়াল করি, দেখো আমরা শুরু করব। হ্যাঁ, অনেকে কমেন্ট করেছো, অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছো। আমরা প্রোনাউন পড়বো আজকে, শেষ পর্যন্ত পড়বো। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত থাকবা এবং অবশ্যই তোমাদের ক্লাসটা হেল্পফুল হবে। এবং আরও একটা কথা বলি যে আমরা 58 পৃষ্ঠার একটা ভোকাবুলারি শিট দিয়েছি। সেই শিটটি যারা পাওনি তারা কিন্তু অনেক কিছু মিস করে গিয়েছো। ওকে, কে আছে আমার সাথে? ফরিদপুর থেকে রাসেল আছে, রেগুলার করি নুহি, গত 2 দিন মনে ছিল না। আনোয়ার হোসেন গুড জব বলেছে, থ্যাংক ইউ ভাইয়া। আজকে প্রথম দেখছি নিশু, অরফা নাকি অফরা, নিশু, ওকে ধন্যবাদ। যারা আছো একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দিতে হবে আমাদের ক্লাসের বিষয়। অবশ্যই বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দিতে হবে। ছেলেমেয়েরা যারাই দেখছো সবাই বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও এবং সবাই একটা ক্লাসটাতে রিয়্যাক্ট করে দাও যেন ক্লাসটা সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর কাছে যায়। তোমরা যখন শুরুতেই ক্লাসটাতে রিয়্যাক্ট করে দাও বা কমেন্ট করো তখন ক্লাসটা ভালো রিচ করে অনেক মানুষের কাছে। ওকে, স্যার ভাইয়া আপনি কোন ফোন কিনলেন পরে? ফোন এখনও কিনি নাই রে। ফোন যে ফোনটা দিয়ে ভিডিও করছি ফোনটা আসলে খুব ভালো সার্ভিস দিচ্ছে না, এই কারণে ফোন কিনতে হবে। আসলে ফোন হঠাৎ করে লাইভ বন্ধ হয়ে যায়, এটা খুবই আমি ভোগান্তির মধ্যে আছি। আমি খুব দ্রুতই একটা ফোন কিনবো। মরিয়মকে অনেক ধন্যবাদ। শিটটা কিভাবে ভাইয়া, শিটটা কিভাবে নিব? আমাদের ক্লাসে শেষ পর্যন্ত থাকলে আমরা শিটটা দিব। আর যারা ভোকাবুলারি শিট পাও নাই, আমরা 58 পৃষ্ঠার একটা শিট দিয়েছি। অবশ্যই ভোকাবুলারি পড়ো। কোর্স যার কাছেই করো না কেন, ক্লাস যার কাছেই করো না কেন, ভোকাবুলারি শিটটা অ্যাটলিস্ট আমার শিটটা পড়ো, ঠিক আছে? অন্য সব কিছু যেখানে খুশি তুমি করো, তুমি অফলাইন কোচিং করো, তুমি যার কাছে পড়ো, এই যে কোনো ভাইয়ের কাছে পড়ো, কেউ আমার শিটটা অ্যাটলিস্ট তুমি পড়ো, ঠিক আছে? অ্যাটলিস্ট আমার শিটটা পড়ো, অ্যাটলিস্ট এইটা আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি। ওকে, আমাদের সাথে 102 জন আছে। চলো আমরা বেশি দেরি না করে আমরা প্রোনাউনে চলে যাব। আমাদের কিন্তু আমাদের পেইড কোর্সের মেয়াদ কিন্তু 7 অক্টোবর পর্যন্ত 510, পরে কিন্তু বেড়ে যাবে, মাথায় রেখো, পরে আফসোস করলে হবে না। সরি, চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠায় একবারে চলে যাব। আমরা পড়ব হচ্ছে আজকে কি, প্রোনাউনের ব্যাপারগুলো খেয়াল করি। প্রোনাউন কথাটা আসলে কি? প্রোনাউন হচ্ছে, হচ্ছে পরিবর্তে আর নাউন হচ্ছে নাউনের পরিবর্তে। তো প্রোনাউন বেসিকলি নাউনের পরিবর্তে বসে। তাহলে যে শব্দটি নাউনের পরিবর্তে বসে সেটাই বেসিকলি হচ্ছে প্রোনাউন। তাহলে
মনে রাখতে হবে যে যেখানে নাউন বসে সেখানেই প্রোনাউন বসতে পারে। তাহলে কি মনে রাখতে হবে? যেখানে নাউন বসে সেখানে নাউনের বদলি হিসাবে প্রোনাউন বসতে পারে। তাহলে প্রোনাউনটা আসলে কি? নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই বেসিকলি প্রোনাউন। তাহলে এই কথাটা আমাদের আশা করছি মাথায় থাকবে। তাহলে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই বেসিকলি প্রোনাউন। এই কারণে প্রোনাউনকে সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হয়। সাবস্টিটিউটিং মিনস হচ্ছে বিকল্প বা বদলি। ধরো আমার পরিবর্তে তোমাকে পাঠিয়েছি, তুমি হচ্ছ প্রোনাউন আর আমি হচ্ছি নাউন। ব্যাপারটা মা আর মাসির মতো ব্যাপারটা এরকম। ধরো আমার মা, ধরো মা আমাকে আদর করে, যত্ন করে, ভালোবাসা দেয়। সেম মায়ের পরিবর্তে কি মাসিমা বা আমাদের যে খালা আছে, সো তার ভূমিকাটাও কিন্তু মায়ের মতো। তো মা যেখানে থাকে না তখন খালার ভূমিকাটা মুখ্য হয়ে দাঁড়ায়। সো নাউনের পরিবর্তে যে প্রোনাউন বসে সেম মায়ের মতো যে মাসিমা, মানে মা যখন থাকবে না তখন প্রোনাউন বসাতে হবে। ঠিক আছে, মানে যখন নাউন থাকবে না তখন প্রোনাউন বসাবা। মূল কথা হচ্ছে নাউনের পরিবর্তে যেটি বসে সেটাই বেসিকলি প্রোনাউন। ঠিক আছে, এই কনসেপ্টটা বুঝতে পারছো? ভেরি সিম্পল, যে নাউনের পরিবর্তে যেটা বসবে সেটাই বেসিকলি প্রোনাউন। তাহলে আমরা একটা উদাহরণ সলভ করি, তাহলে ব্যাপারটা খুবই ক্লিয়ার হবে। আসলে প্রোনাউনের ব্যবহারটা কেন হয় বাক্যে? প্রোনাউনের ব্যবহারটা হওয়ার মুখ্য কারণটা কি? প্রোনাউন বাক্যে আসলে কেন ব্যবহার করা হয়? যেটার মূল কারণ বা প্রোনাউন ব্যবহারের মুখ্য কারণ হচ্ছে, বারবার যদি আমি বলি যে রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম অনেক কিছু বললা, রহিম বারবার রহিম 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 বলতেছো, একই নাউন বারবার যদি আমরা রিপিট করি তাহলে সেটা শুনতে সুন্দর লাগে না। তো দ্যাটস ওয়াই আসলে ভাষার সৌন্দর্যতা বা শ্রুতিমধুর্যতা রক্ষার্থে প্রোনাউনের ব্যবহার হয়। ঠিক আছে, সো পরীক্ষার খাতায়ও একই ধরনের ভোকাবুলারি বারবার ব্যবহার না করে সেটার অল্টারনেটিভ ভোকাবুলারি ইউজ করলে রিটেন পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায়। ব্যাপারটা দুইটার সাথেই একই রকম। দেখো বলছে কি আই নো রহিম, তারপরে কি বলছে? হি ইজ এ গুড বয়। আচ্ছা, এইখানে কিন্তু যদি আমরা এই যে রহিম ইজ এ গুড বয় বলছে না, হি বলতে কাকে বোঝাচ্ছে? রহিম ইজ এ গুড বয়, আই নো রহিম, হি ইজ এ গুড বয়। তো আই নো রহিমের জায়গায় রহিম ইজ এ, এখানে রহিম ইজ এ গুড বয়। দেখো আই নো রহিম আর রহিম ইজ এ গুড বয়, এই রহিমের জায়গায় বসিয়েছে হি। তাহলে একটা নাউনের পরিবর্তে তো হিটা বসলো, সো এটা একটা প্রোনাউন। বুঝতে পারছো যে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা বেসিকলি প্রোনাউন। সো এই পর্যন্ত ক্লিয়ার? দেখো আমার ক্লাসে কিন্তু খুব ধামাধরা কমেন্ট করতে হয় না, বা আমি অহেতুক কোনো কথা বলতে পছন্দও করি না। তোমরা যে কাজটা করবা, ধরো ক্লাসটায় আমি যতটুকু প্রশ্ন করব তুমি বুঝছো কিনা এতটুকু আমাকে জানাবা, এর বাইরে আসলে কিছু না। বুঝতে পারছো? সবার কাছে ক্লিয়ার এই কনসেপ্টটা? আশা করছি যে প্রোনাউনের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার। আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে কি বলছে? প্রত্যেকটা ক্লাস ইংলিশ সিকার্স রিজভী রহমান পেজে হয়, এবং তোমাদের অনেকেই জানো না যে আমাদের টেলিগ্রামে 58 পৃষ্ঠার একটা ভোকাবুলারি পিডিএফ দেওয়া আছে, যেই পিডিএফটা তুমি আমার কাছে না পড়লেও ফ্রিতে পাবা। এই পিডিএফটা পেলে তোমার যেটা উপকার হবে, ইংরেজি বোঝার ক্ষেত্রে ভোকাবুলারির গুরুত্বটা অপরিসীম। কেন? যদি তুমি ভোকাবুলারি ভালো না শিখো বা ভোকাবুলারি তোমার দক্ষতাটা যদি ভালো না থাকে, তুমি ইংরেজি যখন প্রশ্ন সলভ করবা তখন প্রশ্নটা সলভ করতে পারবা না, কারণ তুমি অর্থ বোঝো না। যদি বাক্য লিখতে যাও, কোনো রিটেন বানিয়ে লিখতে যাও, সেক্ষেত্রেও ভোকাবুলারি প্রয়োজন। তোমরা গ্রামার দীর্ঘদিন পড়ার পরেও না পারার পেছনেও কারণ হচ্ছে তোমাদের ভোকাবুলারি ঘাটতি। দ্যাটস ওয়াই আমি 58 পৃষ্ঠার শিটটা সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আমি সম্ভাব্য এটা 100 পৃষ্ঠায় নিয়ে যাব ধীরে ধীরে, যেন তোমাদের উপকার হয়। ঠিক আছে, সো অবশ্যই আমাদের ইংলিশ সিকার্সের টেলিগ্রাম চ্যানেল থেকে অথবা মেসেঞ্জার চ্যানেল থেকে পিডিএফটা নিয়ে নিবা। ইংলিশ সিকার্স পেজে মেসেজ দিলেও সেই পিডিএফটা তোমাকে দিবে, অথবা তুমি এই ভিডিওর কমেন্ট সেকশনেও মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক পাবা। যদি একবার যুক্ত হয়ে চেষ্টা করে না পাও, পরের বার আবার যুক্ত হবা, মানে আবার ট্রাই করবা। তো আমরা খেয়াল করি, আর প্রত্যেক দিন রাত 10টায় কিন্তু ইংলিশ সিকার্স পেজে লাইভ ক্লাসগুলো হয়। এটা ভুলে গেলে চলবে না, এটা কখনোই ভুলে যাওয়া যাবে না। তাহলে এখানে বলছে যে এ ওয়ার্ড, একটা এমসিকিউ বলছে, এ ওয়ার্ড দ্যাট টেক্স মানে নেয় দ্য প্লেস অফ এ নাউন, যেটা একটা নাউনের জায়গা নেয় সেটাকে বেসিকলি বলা হয় প্রোনাউন। তাহলে এখানে কারেক্ট উত্তর কি হবে? এটা হচ্ছে ডি নাম্বার, যে যেটা নাউনের জায়গা নেয় সেটা বেসিকলি হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, এ ওয়ার্ড মানে একটা শব্দ, দ্যাট মানে যেটি, টেক্স মানে নেয়, দ্য প্লেস অফ নাউন মানে নাউনের জায়গা, ইজ কল্ড মানে হচ্ছে বলা হয়, যে যেটা একটা নাউনের জায়গা নেয় তাকে বলা হয় হচ্ছে প্রোনাউন। কনসেপ্ট আশা করছি ক্লিয়ার। এখানে খুব সিম্পল একটা কোশ্চেন আমরা সলভ করলাম, সিম্পল একটা প্রশ্ন সলভ করলাম। আমরা এইবার আসবো কমপ্লেক্স আইডিয়াতে। কমপ্লেক্স আইডিয়াটা কি? এইবার খেয়াল করো। প্রোনাউন বেসিকলি 8 প্রকার। প্রোনাউন কয় প্রকার? বেসিকলি প্রোনাউন হচ্ছে 8 প্রকার। তাহলে কি কি? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনে ইনক্লুডিং পসেসিভ অ্যাডজেক্টিভ, যা ওটা পরের আলাপ। দেখো মনে রাখবা পার্সোনাল কথাটা কোথা থেকে আসছে? পার্সোনাল কথাটা আসছে
পার্সন থেকে, তাই না? পার্সন মানে কি? ব্যক্তি। তো যেটা পার্সোনাল প্রোনাউন হবে সেই প্রোনাউনটা বেসিক্যালি ব্যক্তিকে বোঝাবে। উদাহরণস্বরূপ যেমন বলছে কি আই, আই মানে কি? আমি কি ব্যক্তি না? যেমন বলছে মি মানে কি? মি মানে হচ্ছে আমাকে, তো আমাকে মানে কি? এটা কি ব্যক্তি না? তাহলে দেখো প্রত্যেকটা পার্সোনাল প্রোনাউন এখানে যে দেখছো আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার্স, ইউয়ার্স, প্রত্যেকটা শব্দ, ঠিক আছে? দি মানে হচ্ছে তোমাকে, দি মানে হচ্ছে তোমাকে, অবজেক্টিভ ফর্ম এটা। তো দো, দি এগুলো কবিতায় বেসিক্যালি ব্যবহার হয়ে থাকে। মানে আমার কথা হচ্ছে এখানে প্রত্যেকটা শব্দ বেসিক্যালি কোনো ব্যক্তিকে বোঝায়। তুমি যদি অর্থ করো সেক্ষেত্রে বুঝতে পারবা। যেমন ইয়োর মানে কি? তোমার। তাহলে এই শব্দগুলো কি ব্যক্তিকে বোঝাচ্ছে না? অবশ্যই। তাহলে এটা ব্যক্তি যেটা বোঝাবে ব্যক্তিকে, সেটাই বেসিক্যালি পার্সোনাল প্রোনাউন। সো এখানে আরেকটা ব্যতিক্রম আছে কি, এই যে ইট, এই বা ইটস, এই দুইটা হচ্ছে আবার ব্যক্তিকে না বোঝালেও এগুলো পার্সোনাল প্রোনাউনের অন্তর্গত। সো এই ব্যাপারটা মাথায় রাখবা, ঠিক আছে? এই হচ্ছে পার্সোনাল প্রোনাউনের একটা বেসিক আলোচনা। আমরা পরবর্তীতে যাব, পরবর্তীতে পার্সোনাল প্রোনাউনের আলাপ শেষ। আমরা এরপরে যাব হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, মনে রাখবা পৃথিবীতে যত সেলফ আর সেলফ যুক্ত শব্দ আছে, সেলফ আর সেলফ যুক্ত শব্দ আছে, মানে সেলফ আর একটা কি? সেলফ আর একটা হচ্ছে সেলফস। দেখো সেলফ আর একটা হচ্ছে সেলফস, এই দুইটা বিষয় মনে রাখতে হবে, সেলফ এবং সেলফস। আচ্ছা, সেলফ আর সেলফসের মধ্যে কি পার্থক্য? মনে রাখবা সেলফ আর সেলফ থাকলে বেসিক্যালি রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। আর সিঙ্গুলারের ক্ষেত্রে কি? সিঙ্গুলারের ক্ষেত্রে হয় সেলফ, আর প্লুরালের ক্ষেত্রে হয় কি? প্লুরালের ক্ষেত্রে হয় সেলফস। এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। কি? সেলফ আর সেলফ যুক্ত শব্দগুলোই বেসিক্যালি কি হয়? সেলফ আর সেলফ যুক্ত শব্দগুলোই বেসিক্যালি হচ্ছে তোমার রিফ্লেক্সিভ হয়। তাহলে এখানে সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ আর প্লুরালের ক্ষেত্রে হচ্ছে সেলফস, এটি বেসিক্যালি রিফ্লেক্সিভ। তো রিফ্লেক্সিভ আসলে কখন করতে হয়? দেখো, যখন সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি হয়, যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়, তখন অবজেক্টের জায়গায় রিফ্লেক্সিভ প্রোনাউন করতে হয়। ব্যাপারটা কীরকম খেয়াল করো। ধরো আমি বলছি যে আমি একটু এই কালারই লিখি, বলছি কি আমি অন্য একটা পৃষ্ঠা যদি যেতে পারতাম তাহলে আমার ভালো হতো, কিন্তু এখন সুযোগ নাই, আমরা একটু এই জায়গায় একটু লিখি। ধরো আমি একটা উদাহরণ বলছি যে আই ইন্ট্রোডিউস মানে পরিচিত করানো। আই ইন্ট্রোডিউস। দেখো এখানে মি হবে নাকি মাইসেলফ হবে? খেয়াল করো, আই ইন্ট্রোডিউস মি অর মাইসেলফ। খেয়াল করো জাস্ট, এই যে আই ইন্ট্রোডিউস মি অর মাইসেলফ, দেখো কারেক্ট উত্তর আসলে কি হবে? আমরা যদি খেয়াল করি, দেখো তো এইখানে খেয়াল করো যে আই, সে কিন্তু মি। তাহলে দেখো তো যদি তুমি মি বসাও তাহলে সাবজেক্ট আর অবজেক্ট কি একই হচ্ছে না? দেখো তো সাবজেক্ট আর অবজেক্ট একই হচ্ছে না? আইও মানে আই এর অবজেক্ট তো মি, তো সাবজেক্ট আর অবজেক্ট আমাকে আর আমি একই বিষয়। সো এই যে সাবজেক্ট আর অবজেক্ট যখন একই হয় ভাইয়া, তখন যে কাজটা করতে হয়, তখন অবজেক্টের জায়গায় আর মিটা অবজেক্ট বসানো যায় না, তখন বসাতে হয় রিফ্লেক্সিভ। এই কারণে আইয়ের রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে মাইসেলফ, এটা বসেছে। এটা আমরা এক্ষুনি শিখবো, জাস্ট কয়েক সেকেন্ড পরে, কয়েক সেকেন্ড পরে যা শিখবো। তাহলে এই বিষয়টা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, খুবই ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা রিফ্লেক্সিভে যেটা কমন আইডিয়া শিখলাম, যে রিফ্লেক্সিভে আমরা যেটা মনে রাখবো সেটা কি? যে সেলফ আর সেলফ যুক্ত যে শব্দটা আছে, কি সেলফ আর সেলফ যুক্ত শব্দটাই রিফ্লেক্সিভ হয়। আর কেন রিফ্লেক্সিভ করতে হয়? কারণ সাবজেক্ট আর অবজেক্ট একই হলে তোমার রিফ্লেক্সিভ। সেলফ হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে আর সেলফ হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। আরও বিস্তারিত আমরা রিফ্লেক্সিভ যখন পড়বো তখন শিখবো। এখানে আরেকখান কথা আছে, সেটা হচ্ছে ইমপ্যাথিক প্রোনাউন। ইমপ্যাথিক প্রোনাউনের আলোচনাটা আসলে কি? ইমপ্যাথিক শব্দটা এসেছে আসলে ইমপ্যাসাইজ থেকে। ইমপ্যাসাইজ ব্যাপারটা কি? এই ইমপ্যাথিকের আলোচনাটা আসলে এসেছে ইমপ্যাসাইজ থেকে। ইমপ্যাসাইজের ব্যাপারটা কি? ইমপ্যাসাইজ অর্থ হচ্ছে জোর প্রদান করা। ইমপ্যাসাইজ অর্থ কি? জোর প্রদান করা, ঠিক আছে? জোর প্রদান করা। সো এই ইমপ্যাথিক প্রোনাউনের ব্যাপারটাও একই, যে নাউন বা প্রোনাউনের পাশে বসে এগুলোর উপর জোর প্রদান করে। ধরো লিখছি যে আই মাইসেলফ, দেখো আই মাইসেলফ ডু দ্য ওয়ার্ক, দেখো আমি নিজে কাজটি করেছি। এখানে আইয়ের পরে যে মাইসেলফ বসেছে, এই মাইসেলফটা বাংলা অর্থ কি? আমি নিজেই কাজটি করি। দেখো যদি তুমি মাইসেলফ না ব্যবহার করো, আমি কাজটি করি। যদি তুমি মাইসেলফ ব্যবহার করো, আমি নিজেই কাজটি করি। তাহলে খেয়াল করো, যদি তুমি মাইসেলফ ব্যবহার না করো, আমি কাজটি করি, আর যদি মাইসেলফ ব্যবহার করো, আমি নিজেই কাজটি করি। এই যে এই মাইসেলফটা কি এই আইকে গুরুত্ব দিচ্ছে না?
আইয়ের উপর একটা প্রাধান্য পাচ্ছে না? অবশ্যই গুরুত্ব দিচ্ছে। এই কারণে হচ্ছে তোমার এই মাইসেলফটা হচ্ছে এমপ্যাথিক। তাহলে সহজ বাংলা কথা হচ্ছে, আমরা যখন নোট করব এভাবে মনে রাখবো, আমার কাছ থেকে কোনো নেট প্রবলেম হচ্ছে না, আমার কাছ থেকে কোনো নেট প্রবলেম হচ্ছে না, আমার কাছ থেকে কোনো নেট প্রবলেম হচ্ছে না, আমি প্রিটি শিওর আমার কাছ থেকে কোনো নেট প্রবলেম হচ্ছে না, কোনো নেট প্রবলেম হচ্ছে না, কোনো নেট প্রবলেম হচ্ছে না, তোমাদের কাছ থেকে নেট প্রবলেম হচ্ছে। তোমরা একটু জানাও তো সবার কাছে ক্লিয়ার কিনা? আমার কাছ থেকে নেট প্রবলেম হওয়ার কথা না। দেখো আই মাইসেলফ ডু দ্য ওয়ার্কে, যখন এই যে আমরা শিখলাম কি, যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যখন নাউন বা প্রোনাউনের পরে বসে এবং নাউন বা প্রোনাউনকে জোর দেয়, তখনই আসলে সেগুলো এমপ্যাথিক প্রোনাউন হয়। এমপ্যাথিক শব্দটার অর্থ কি? জোর প্রদান করা, যেটা মানে এমপ্যাসাইজ থেকে এসেছে। এমপ্যাসাইজ করা মানে জোর করা বা জোর প্রদান করা। তো এমপ্যাথিক মানে জোরপূর্বক, যেটা আসলে এরকম। তো এই যে মাইসেলফ শব্দটা, এই যে নাউন আইটাকে জোর দিয়েছে, দ্যাটস ওয়াই এটা হবে এমপ্যাথিক প্রোনাউন, মানে মাইসেলফটা। কেন? নাউন বা প্রোনাউনকে জোর দিয়েছে। ক্লাসটা যদি না বুঝো আবার রেকর্ড দেখবা, বুঝবা। তাহলে এমপ্যাথিকের আলাপ শেষ। এরপরে আমরা আসবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে। ডেমনস্ট্রেট ব্যাপারটা কি আসলে? কোনো বিশেষ একটা নাউন বা প্রোনাউনকে, দেখো কোনো নাউনকে বা কোনো কিছুকে বিশেষভাবে নির্দেশ করা হয়। ধরো আমি এই কলমটা এখানে রেখে বলতেছি যে দিস ইজ মাই পেন। খেয়াল করো তো, আমি যে দিস ইজ মাই পেন, বা ধরো ফোনটা এখানে রেখে বলতেছি যে দিস ইজ মাই ফোন। দেখো খেয়াল করো, দিস ইজ মাই ফোন। আবার যখন ধরো আমি বোর্ডটাকে এভাবে দেখিয়ে তোমাকে বলছি যে দিস ইজ মাই বোর্ড। এই যে খেয়াল করো, আমি যখন একে নির্দিষ্ট করে বলতে, দেখো এই যে বিশেষভাবে আমি বলছি যে দিস ইজ মাই বোর্ড। দেখো, বা এই যে ধরো আমি একটা মানে একটু আঁকি 1 2 3, এখন আবার একটা কালার দিতেছি, একটা লাল কালার। ধরো এখানে কলম আছে 5টা, ঠিক আছে? আমি বলছি যে এই যে দিস ইজ মাই পেন, এই লালটাকে আমি নির্দেশ করে বলতেছি দিস ইজ মাই পেন। এই যে আমি এটাকে বিশেষভাবে নির্দেশ করলাম না? অবশ্যই করছি। তাহলে কোনো নাউন, দেখো কোনো নাউনকে যদি তুমি বিশেষভাবে নির্দেশ করো, সেটাই বেসিকলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মানে ডেমনস্ট্রেটিভের কাজ হচ্ছে বিশেষভাবে নির্দেশ করা। দিস মানে কি? এই। তারপর যখন বলে দিস, এই দিস মানে কি? দিস মানে হচ্ছে কি? এইগুলি। দিসটা হচ্ছে সিঙ্গুলার আর দিসটা হচ্ছে প্লুরাল। এই দুটো বেসিকলি প্রেজেন্টে ব্যবহার হয়, প্রেজেন্ট টেন্সে। দ্যাট হচ্ছে কি? দ্যাট সিঙ্গুলার। আর যখন দোজ বলা হয়, দোজটা হচ্ছে প্লুরাল। তাহলে এখানে কিছু বিষয় মাথায় রাখার আছে, অবশ্যই মাথায় রাখবো। কি কি বিষয় মাথায় রাখবো? যে দিস হচ্ছে সিঙ্গুলার, দেস হচ্ছে প্লুরাল, আর দ্যাট হচ্ছে সিঙ্গুলার, আর দোজ হচ্ছে প্লুরাল। এই হচ্ছে মূল ডেমনস্ট্রেটিভের আলাপ। এর বাইরে হচ্ছে সো, সাস, দ্য সেম, ওয়ান, ওয়ান্স, এগুলো বেসিকলি ডেমনস্ট্রেটিভ হিসাবে ব্যবহার হতে পারে, জেনে রাখতে হবে। বেসিকলি এই চারটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ডেমনস্ট্রেটিভের আলাপ সবাই বুঝেছো কিনা আমাকে একটু জানাতে পারো। সবার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা? সবার কাছে ক্লিয়ার কিনা? সবার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? সবার কাছে কি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? দেখো তো, তাহলে আমরা এই ব্যাপারটা যদি বুঝতে পারি, আমরা পরবর্তীতে যাব ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট ব্যাপারটা কি? ইনডিফিনিটের বাংলা অর্থ হচ্ছে যেটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে যেটা নির্দিষ্ট নয়। যেটা কি? নির্দিষ্ট নয়। যেটা নির্দিষ্ট নয় সেটাই বেসিকলি হচ্ছে ইনডিফিনিট। যেটা নির্দিষ্ট নয় সেটাই বেসিকলি ইনডিফিনিট। তাহলে আমরা এখানে যেটা খেয়াল করব, ইনডিফিনিট প্রোনাউনে যে প্রত্যেক যে শব্দগুলো বেসিকলি ইনডিফিনিট প্রোনাউন হবে, সেগুলো কখনো নির্দিষ্ট অর্থ দিবে না। সেগুলো সব সময় কি হবে ভাইয়া? অনির্দিষ্ট হবে। থ্যাংক ইউ আয়েশা সিদ্দিকা। না ভাইয়া, আচ্ছা, বারবার অফ আর আটকে যাচ্ছে। আমার কাছ থেকে প্রবলেম হচ্ছে? আমার কাছ থেকে কোনো ধরনের প্রবলেম হচ্ছে? ভাইয়া ভিডিও বারবার অফ হয়ে যায় কেন? নেট প্রবলেম নাকি অন্য কোনো প্রবলেম? তোমাদের কাছ থেকে নেটওয়ার্কের প্রবলেম হইতে পারে রে, আমার কাছ থেকে নেটওয়ার্কের প্রবলেম না। আমার কাছ থেকে নেটওয়ার্কের প্রবলেম হলে আমার এই ফোনটায় দেখা যাইতো না, এই ফোনটায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? যে ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, মানে যেটা নির্দিষ্ট নয়। তাহলে আমরা ইনডিফিনিট প্রোনাউনগুলো, ওয়ান মানে কি? যে কেউ, এনি মানে যে কোনো, সাম মানে কিছু, মেনি মানে কি? অনেক। খেয়াল করো তো, অনেক, যে কোনো একটা শব্দ নাও, যখন বলতেছে অনেক, এখানে কি নির্দিষ্ট কাউকে বলছে? যখন বলে যে অনেক, এটা কি নির্দিষ্ট কাউকে বোঝায়? অনেক কথাটা যখন বলো
তখন কি নির্দিষ্ট কাউকে বোঝায়? নির্দিষ্ট কাউকে বোঝায়? নির্দিষ্ট কাউকে বোঝায় কি না বলো তো? নির্দিষ্ট কাউকে বোঝায় কি না সেটা বলো আগে। যে যখন ইনডিফিনিট প্রোনাউন হয়, ইনডিফিনিট প্রোনাউনটা কি? এই ইনডিফিনিট প্রোনাউনটা যখন মেনি মানে অনেক বলছি, সেটা কি নির্দিষ্ট কাউকে বোঝায়? বা সাম মানে যখন কিছু বলছি, সেটা কি নির্দিষ্ট কাউকে? না। যখন অনেকের মধ্যে নির্দিষ্ট কাউকে বোঝাতো তখন সেটা ডেফিনিট হতো। বাট এইটা কি? এটা অনির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে এবং এটা অবশ্যই ইনডিফিনিট প্রোনাউন। তাহলে আমরা যেটা মনে রাখবো যে অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝালে সেটা বেসিকলি ইনডিফিনিট প্রোনাউন হয়ে থাকে। বুঝতে পারছো কি সবাই? ভোকাবুলারি পিডিএফ নিব। আচ্ছা, ভোকাবুলারি পিডিএফ নিব। আমার এখানে নেটওয়ার্কের কোনো প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনাই নাই, ঠিক আছে? নেটওয়ার্কের প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নাই, একবারে সম্ভাবনা নাই এখন, স্টিল নাও, কারণ আমার নেটওয়ার্ক খুব অ্যাডজাস্টমেন্ট করা আছে, ঠিক আছে? এই ফোনগুলোতে বিশেষভাবে নেটওয়ার্ক, বাকি ফোন আমার আর কোনো ডিভাইস এখানে চলছেই না, সো কোনোভাবেই নেটওয়ার্ক হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? সব মানে প্রবলেম হওয়ার তোমাদের কাছ থেকে সমস্যা হচ্ছে, তোমরা কাইন্ডলি দেখো। তাহলে ওয়ান, এনি, সাম, মেনি, অল এগুলো কোনোটা দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝায় না, এবং প্রত্যেকটা হচ্ছে সাম ওয়ান মানে যে কেউ, এনিবডি যে কেউ। এখন কে কাকে? নির্দিষ্ট তো কেউ না ভাই। তো যেটা নির্দিষ্ট বোঝাবে না, অনির্দিষ্ট বোঝাবে, সেটা ইনডিফিনিট প্রোনাউন। আশা করছি এই কনসেপ্টটা বুঝে গেছো, এই শব্দগুলো। আচ্ছা, দে কিভাবে ইনডিফিনিট? কারণ দে মনে হচ্ছে তারা, এখন তারা শব্দটা তো ডেফিনিট না, তারা নির্দিষ্ট কেউ না, সো এটাও একটা ইনডিফিনিট। ওকে, তাহলে এটা বুঝতে পারছো? ওকে, এখন খেয়াল করো, এখন আমরা খেয়াল করি পরবর্তীতে 5 নাম্বারে যাব। আচ্ছা, 5 নাম্বারে যাওয়ার আগে যেটা বলবো, আমাদের যে জব সিকার্স, শূন্য থেকে গ্রামার শেখার যে জব সিকার্স যে কোর্সটা আছে, শূন্য থেকে গ্রামার শেখার যে জব সিকার্সের কোর্সটা আছে, সেই কোর্সের এখন ফি হচ্ছে 510 টাকা। আগামী 7 অক্টোবরের পরে এই কোর্সের ফি হয়ে যাবে 850 টাকা, ঠিক আছে? সো তোমরা যারা এই যে আমাদের শূন্য থেকে গ্রামার শেখার কোর্সটা নিতে চাও, তারা চাইলে তোমরা আমাদের এই গ্রামার কোর্সটা নিতে পারো, যেখানে বেসিক ইংলিশ শেখানো হবে আগে, তারপরে মাস্টার ইংলিশ বইয়ের প্রত্যেকটা এমসিকিউ এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হবে। বেসিকে আমার নিজস্ব সিট থাকবে এবং মাস্টারেও আমার নিজস্ব প্রেজেন্টেশন থাকবে, কিন্তু ওদের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আমি সলভ করাবো তোমাদেরকে। এর বাইরে যে বিষয়টা, ক্লাসগুলো আমাদের জুমে লাইভ হবে, এখানের মতো ফেসবুক লাইভে না, ক্লাসগুলো জুমে হবে এবং তোমরা দেখতে পারবা। এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনেরও কোর্স আছে, সেটাও 1020 টাকা হয়ে যাবে 7 অক্টোবরের পরে, এখন 510। চাইলে ভর্তি হতে পারো, নার্সিংয়ের জন্য যারা চাও ভর্তি হবা, 01707442501 এই নাম্বারে তোমরা নক দিয়ে ভর্তি হতে পারো, ঠিক আছে? আমরা এই কোর্স নিয়ে আর আলাপ করছি না, হোয়াটসঅ্যাপে নক দিবা। এরপরে আসো আমরা ইন্ট্রোগেটিভ প্রোনাউন পড়বো। ইন্ট্রোগেটিভ প্রোনাউনটা আসলে কি? ইন্ট্রোগেটিভ প্রোনাউনের পড়াশোনায় আসি। ইন্ট্রোগেটিভ মনে রাখবা যে সকল ডাব্লিউএস গুলো বেসিকলি ইন্ট্রোগেটিভ প্রোনাউন, সাধারণত যেমন হট, হুইচ, হু, হুম, হুস, এগুলো বেসিকলি ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ঠিক আছে? এগুলো বেসিকলি কি? ইন্ট্রোগেটিভ। এখন ইন্ট্রোগেটিভ, অবশ্যই ইন্ট্রোগেটিভ এগুলো। আবার এখানে বলছে যে এই যে ডাব্লিউএস গুলোর পরে যদি অক্সিলারি ভার্ব থাকে, এই ডাব্লিউএস গুলোর পরে যদি অক্সিলারি ভার্ব থাকে এবং এটা যদি একটা বাক্য হয়, সেটা ইন্ট্রোগেটিভ। আমি ডিটেলস নিচে পড়াবো, আপাতত এটা জেনে রাখো। আমরা নেক্সট যে ব্যাপারটায় যাই, যে রিলেটিভ প্রোনাউন। তাহলে আমি এটা ডিটেলস পড়াবো দেখে আলাপ করছি না। রিলেটিভ প্রোনাউন কি? সকল ডাব্লিউএস গুলো বেসিক্যালি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, সকল ডাব্লিউএস গুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। এর বাইরে ডাব্লিউএস ছাড়াও দ্যাট, অ্যাজ, বাট, হু এভার, হোয়াট এভার, হুইচ এভার এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। আসলে রিলেটিভ প্রোনাউনটার আসলে কাজটা কি? রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে রিলেশন ক্রিয়েট করা। কি ক্রিয়েট করা? রিলেশন ক্রিয়েট করা। কার মধ্যে? দুইটা বাক্যের মধ্যে, ঠিক আছে? যে রিলেটিভ প্রোনাউনটা দুইটা বাক্যের মধ্যে বেসিক্যালি রিলেশন মানে সম্পর্ক তৈরি করে, সেটাই বেসিক্যালি রিলেটিভ প্রোনাউন। তো এখন খেয়াল করি আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা হবে, এখানে জাস্ট একটু শর্টকাট। এরপরে আসি, এরপরে বলছে কি ভাইয়া? এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ, আইদার আর নেইদার, মাথায় রাখবা। ইচ, আইদার আর নেইদার। ইচ মানে হচ্ছে প্রত্যেক বা প্রতিটি, আইদার মানে দুইয়ের মধ্যে যে কোনো একটি, আর নেইদার মধ্যে দুইয়ের মধ্যে কোনোটাই নয়। আইদার মানে দুইয়ের মধ্যে যে কোনো একটি, আর নেইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে কোনোটি নয়। আচ্ছা, এই পর্যন্ত আপাতত এটা জেনে রাখো, আমরা বিস্তারিত শিখবো। রেসিপ্রোকাল প্রোনাউনের ব্যাপারটা কি? রেসিপ্রোকাল প্রোনাউন বেসিক্যালি ইচ আদার আর ওয়ান অ্যানাদার।
মনে রাখবা যখন দুইজনের মধ্যে হবে তুলনা বা দুইজনের মধ্যে কথা বলবা তখন ইচ আদার বসাবা, যখন দুইয়ের বেশি কথা বলবা তখন বসাবা ওয়ান অ্যানাদার। তারও যদি বলি যে দে লাভড, তখন দে লাভড ওয়ান অ্যানাদার, কারণ দে মানে তারা, এখানে অনেকজন। যদি বলি যে দ্য টু সিস্টার্স লাভ ইচ আদার হবে, কারণ যখন দুইজনের মধ্যে বলবো তখন সেটা হয় তোমার ইচ আদারের ব্যবহার করতে হয়, যখন দুইটাকে অ্যাক্সিড করি তখন ওয়ান অ্যানাদার। বিস্তারিত আমরা পড়বো প্রোনাউনের বিস্তারিত ক্লাসে আমরা পড়বো। আমরা নেক্সটে যাব, প্রত্যেকটা ক্লাস ইংলিশ সিকার্স পেজে হয় এবং প্রত্যেক দিন রাত 10টার সময় হয়। যারা যুক্ত থাকো না ক্লাসগুলোতে অবশ্যই যুক্ত থাকবা, আর যারা আমাদের ক্লাসগুলো শেয়ার করো না তাদের প্রতি অনেক বেশি মন খারাপ লাগে, কারণ এই স্টুডেন্টগুলো এই যে এত শিক্ষার্থী আছে, প্রত্যেকটা দুইটা সেন্টেন্সের মধ্যে রিলেশন তৈরি করে রিলেটিভ। হোয়াটসঅ্যাপে পিডিএফ পাওয়া যাবে? নো, হোয়াটসঅ্যাপে পিডিএফ পাওয়া যাবে না, হোয়াটসঅ্যাপে পিডিএফ পাওয়া যাবে না। সো এখন দেখো সবাই এই পর্যন্ত বুঝতে পারছো কি না? 109 নম্বর প্রশ্নটা একটু সলভ করো তো সবাই। যদি তোমরা বুঝতে পারো তোমরা একটা করে বন্ধুকে মেনশন করে দিলে অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হতে পারে। তোমরা 109 নম্বর প্রশ্নটা একটু সবাই সলভ করো, যে 109 নম্বর প্রশ্নের কারেক্ট উত্তর কী হবে। 109 নম্বর প্রশ্ন আমরা একটু আগেই পড়ে আসছি কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, 38তম বিসিএসে এই প্রশ্নটা এসেছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 109 কি বলছে ভাইয়ারা, আমরা খেয়াল করি দেখি 109 যে ব্যাপারটা বলেছে। 109 যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, মানে নিম্নলিখিত কোন শব্দটা বেসিকলি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তোমরা কি আমার এই যে মানে লেখা দেখতে পাচ্ছ না স্ক্রিন, নাকি ডিলে হয়ে যাচ্ছে তোমাদের কাছে? বলো তো ডিলে হয়ে যাচ্ছে কি না তোমাদের কাছে একটু দেরিতে যাচ্ছে কি না? দেরিতে যায়? খেয়াল করো তো দেরিতে যাচ্ছে কি না। ওকে আশা করছি যে সবার কাছে সময় মতোই যাচ্ছে। আমরা তাহলে এইটা হচ্ছে কি ইচ আইদার এবং নেইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাহলে এখানে কারেক্ট উত্তর কি হবে? কারেক্ট উত্তর হচ্ছে বি নাম্বার। ঠিক আছে, কারেক্ট উত্তর এখানে কি হবে? বি নাম্বার। তোমরা দেখি কি উত্তর দিয়েছো, আগে পিছে আসতে। ওকে ঠিক আছে, আইদার হচ্ছে কারেক্ট উত্তর। আচ্ছা ওকে, তাহলে আমরা পরবর্তীতে যাই। পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনে কি বলছে? পরবর্তী কোশ্চেনে বি নাম্বারে উত্তর ছিল আগে। 110 নম্বরে খেয়াল করি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডিফিনিট প্রোনাউন। এইখানে একটা বিষয় খুব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে, ইনডিফিনিট কথাটার অর্থ কি। ইনডিফিনিট মানে হচ্ছে কি, ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট। ইনডিফিনিট কথার অর্থ কি? অনির্দিষ্ট। এখন খোঁজো কোনটা অনির্দিষ্ট অর্থ, এখানে খোঁজো, এখানে বলো যে কোনটা অর্থ হচ্ছে অনির্দিষ্ট, সেটার একটু উত্তর করো। এখানে অল ওকে ঠিক আছে, তোমাদের কাছে ওকে হলে ভালো। এইবার বলো, আমার কাছে তো ঠিকঠাকই রে ভাই, তোমাদের কাছে যে আসলে কি সমস্যা? দেখো তো সব ঠিকঠাক? আমরা এই প্রশ্নটা ওকে দেখি তোমাদের কমেন্টগুলো একটু। ইনডিফিনিট প্রোনাউন আসলে কি হবে বলো তো? ওকে সি নাম্বার, হ্যাঁ এনি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, কারণ এনি মানে যে কোনো বা যে কিছু যে কেউ, এরকম এনি অর্থে ব্যবহার হয়। আচ্ছা আমরা পরবর্তীতে যাই। 110-এর কনসেপ্টটা আশা করছি ক্লিয়ার। 110-এর কনসেপ্ট ক্লিয়ার। আমরা পরবর্তীতে যাব। পরবর্তী কোশ্চেন 111 নম্বর প্রশ্ন সলভ করো। এবারও কিন্তু একই স্টাইলের কোশ্চেন 111, বাট প্রশ্নটা সলভ করার ট্রাই করো। একদম ঠিক আছে, আজকে বৃষ্টি এসে তাই হতো সবার নেট ডিস্টার্ব, এক একজন এক এক জায়গায়। তো হ্যাঁ, এই সাদিয়া একটা চমৎকার কথা বলেছে, বৃষ্টিতে কিন্তু নেটওয়ার্কের একটা ইস্যু হয়, এই কারণে হয়তো বা তোমাদের ওখানে অনেকে সমস্যা হচ্ছে। এই প্রশ্নটা সলভ করো তো তোমরা যারা দেখতেছো। 111 নম্বর প্রশ্নটার কারেক্ট উত্তর কি হবে? মাহবুবা উত্তর করেছে, আরমান মুক্ত বিহঙ্গ আছে। ওকে, আমরা 111 নম্বরে ইনডিফিনিট প্রোনাউন কোনটা হবে? ইনডিফিনিট প্রোনাউন হবে এনিবডি। আমরা কিন্তু উপরে পড়ে আসছিলাম, রাইট? সো এটা আশা করছি তোমরা এটা সবাই উত্তর করতে পারবা। আমরা পরে 112 নম্বর প্রশ্নে যাব। 112 নম্বর প্রশ্নে কি বলছে খেয়াল করো, এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট হেয়ার এনিবডি। এটা তো এখনই পড়লাম, সো এই প্রশ্নটা তোমাদের সলভ না করালেও তোমরা পারবা। আমরা 113 নম্বর প্রশ্নে যাই। 113 নম্বর প্রশ্নে বলছে এইটা উত্তর দাও। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই উত্তর দিতে পারবে, অনেকেই পারবে না বলে আমার মনে হয়। এনিবডি হচ্ছে কারেক্ট উত্তর। আচ্ছা 113 নম্বর প্রশ্নে 113,
আচ্ছা, দে ইনডিফিনিট প্রোনাউন হবে, দেকে ইনডিফিনিট প্রোনাউন বলা যায়, বাট এনিবডি যদি কখনো মানে রেগুলার যেগুলো ইনডিফিনিট সেগুলোর বাদ দিয়ে যদি দে ওগুলোর পরে আসলে ওগুলো না থাকলে দে উত্তর কারেক্ট হতে পারে, বাট এখানে এনিবডি বেসিক্যালি ইনডিফিনিট প্রোনাউন। ঠিক আছে, 113 নম্বর প্রশ্ন উত্তর দাও। 113তে কি বলছে ভাইয়া, যে হু হুইজ হট আর ইন্ট্রোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন, তাহলে উত্তর হবে এ অ্যান্ড সি। এই যে এই নাম্বার বি নাম্বার প্রশ্নটার উত্তর হবে। বুঝতে পারছো সবাই? 113 এটা আমরা উপরে তো পড়লাম। আমরা তাহলে পরবর্তী এমসিকিউ এ চলে যাই। পরবর্তী এমসিকিউ এ আমরা খেয়াল করি 113 পরে 114 নাম্বার প্রশ্ন খেয়াল করো। 114 নম্বরে আচ্ছা এটা খেয়াল করো, ইচ আইদার এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটা আমরা পড়ে ফেলছিলাম তাই না? ইচ আইদার আর নেইদার এটা আমরা সলভ না, এই প্রশ্ন সলভের প্রয়োজন নাই। আমরা পরবর্তীতে যাই, পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী এখানে পার্সোনাল প্রোনাউনের একটা চার্ট আশা করছি সবার কাছে খুব চমৎকারভাবে দেখা যাচ্ছে। চার্টটা একটু আমি জুম কমিয়ে দিলাম। ওকে, এইবার ওকে 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 এই চার্টটা সবাই ইনশাল্লাহ দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। দেখো চার্টটা দেখা যায়? ওকে, তাহলে চার্ট সবাই দেখতে পাও? ওকে ওকে, তাহলে সবার কাছে চার্ট ক্লিয়ার? ওকে, ফাইন। হাই 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 কি হয়েছে? চলে অফ হয়ে গেছে ক্লাস? না তো, হাই হাই হয় নাই, আমি তো নেট আমার তো কিছু করার নাই। হাই হাই, দেখো খেয়াল করো, ফার্স্ট পারসন মনে রাখবা। এই যে ফার্স্ট পারসন আসলে কোনগুলো মনে করবা, দেখো খেয়াল করো। এই চারটা সবাই স্ক্রিনশট করো তো প্লিজ, কাইন্ডলি স্ক্রিনশট প্লিজ, স্ক্রিনশট। দেখো চারটা সবাই স্ক্রিনশট করো তো, চারটা সবাই স্ক্রিনশট করো। এই স্ক্রিনশট যদি হয়ে যায় তাহলে লিখবা যে এসএস ডান। স্ক্রিনশট যদি হয়ে যায় তাহলে লিখবা যে এসএস ডান লিখবা। যদি স্ক্রিনশট হয়ে যায় কাইন্ডলি একটু স্ক্রিনশট করবা। যারাই দেখতেছো স্ক্রিনশট হয়ে গেলে আমাকে বলবা যে এসএস ডান। চারটা স্ক্রিনশট করাটা খুব জরুরি। একটু আমি ওপরে দিলে সামহাও পুরোটা স্ক্রিনশট করতে পারবা তোমরা, আরও ইটটা তোমাদের এখানে হয়তো বা একটু কম দেখা যেতে পারে। ওকে, অলরাইট, এবার ভালোভাবে দেখা এসএস ডান, থ্যাংক ইউ। তাহলে আমরা খেয়াল করি, এখানে অনেকগুলো আলাপ আছে। প্রথমে আলাপ করব আমরা পার্সন সম্পর্কে। প্রথমে কি সম্পর্কে আলাপ করব? পার্সন। তারপরে আমরা বাকি আলাপে যাব। পার্সনটা আসলে কি মনে রাখবা, পার্সন বেসিক্যালি 3 প্রকার। পার্সন আসলে পুরুষ। তো এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন আর নাম্বার নিয়ে প্রথমে আলাপ করব, এগুলো রাইট ফর্ম ভার্বে উপকারে দিবে। দেখো পার্সন বেসিক্যালি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে দেখো ফার্স্ট পার্সন, সরি 3 প্রকার। একটা ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর হচ্ছে থার্ড পার্সন। এই হচ্ছে 3টা হচ্ছে পার্সনের প্রকারভেদ। ছেলেমেয়েরা বোঝো কিন্তু, পার্সনের প্রকারভেদ হচ্ছে এই 3টা। এখন প্রত্যেকটা পার্সনের আবার 2টা করে নাম্বার আছে। প্রত্যেকটা পার্সনের 2টা করে নাম্বার আছে। কয়টা করে? 2টা করে। ফার্স্টলি একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। আচ্ছা, তোমাদের মধ্যে যারা বিয়ে করেছো তারা 2 জন হয়ে গেছো, আর যারা একা আছো বিয়ে টিয়ে করো নাই তারা 1 জন আছো। এই যে যখন 1 জন বোঝাবে তখন তাকে কি বলি আমরা? সিঙ্গাল। এই সিঙ্গাল থেকে বেসিক্যালি সিঙ্গুলার এসেছে। ঠিক আছে, সিঙ্গেল থেকে বেসিক্যালি সিঙ্গুলার এসেছে। তো তোমরা যারা একা আছো, 1 জন আছো, সেটাই বেসিক্যালি সিঙ্গুলার নাম্বার। আর যখন প্লুরাল আসবে, প্লুরাল যখন 2 জন হয়ে গেলা তখন কিন্তু আর 1 জন একা থাকলে না, তখন 2 জন হয়ে গেছো, তো সেটা হচ্ছে প্লুরাল। তাহলে মনে রাখতে হবে, যখন 1 জন বোঝাবে তখন সেটা সিঙ্গুলার, যখন 1-এর অধিক 2 থেকে সীমাহীন পর্যন্ত তখন সেটা হয় প্লুরাল। তখন সেটা কি হয় ভাইয়া? প্লুরাল হয়। তাহলে এই সিঙ্গুলার আর প্লুরালের এই কমন কনসেপ্টটা বুঝছো? তাহলে ফার্স্ট পার্সনের আসলে 2টা নাম্বার হয়। সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই আর প্লুরাল নাম্বার হচ্ছে উই। এরপরে আছে সেকেন্ড পার্সনেরও 2টা নাম্বার হয়। সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইউ আর প্লুরাল নাম্বারও হচ্ছে তোমার ইউ। এখন খালা এটা আবার কেমন তামাশা হলো? তামাশা আসলে হয় নাই। ইউ যখন তুমি অর্থ দিবে তখন 1 জনকে বোঝাচ্ছে, তখন ইউ সিঙ্গুলার। ইউ যখন তোমরা অর্থ দিবে, দেখো ইউ যখন তোমরা অর্থ দিবে তখন ইউ কিন্তু 1 জনকে বোঝাচ্ছে না, অনেক জনকে বোঝাচ্ছে, তোমরা বা তোমাদের। এই কারণে এখনও এইটা হচ্ছে কি তোমার প্লুরাল। ঠিক আছে, যখন তোমরা অর্থ দিবে তখন প্লুরাল, ইউ যখন তুমি অর্থ দিবে তখন সেটা সিঙ্গুলার। বাক্য দেখে বুঝতে হবে। রায়হানুল, তোমার জন্য 1 বালতি দোয়া, তুমিও যেন সিঙ্গেল থেকে ডাবল হয়ে যেতে পারো, এটার জন্য তোমাদের জন্য শুভকামনা। ঠিক আছে, আর তো যাই হোক, আমরা পরবর্তীতে সেকেন্ড পার্সনের ব্যাপারটা এটা ক্লিয়ার।
তাহলে আমরা পার্সন দুইটা বুঝলাম। ফার্স্ট পার্সন হচ্ছে দুইটা, আই আর উই। সেকেন্ড পার্সন হচ্ছে শুধুমাত্র ইউ। আর থার্ড পার্সন হচ্ছে তোমার কি সিঙ্গুলার নাম্বার হচ্ছে কি হি এবং শি। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে দে। কারণ কি দে মানে হচ্ছে তারা, তারা তো একজন না অনেকজন। আর সিঙ্গুলার হচ্ছে আরেকটা সিঙ্গুলার আছে বস্তুর ক্ষেত্রে বেসিক্যালি ইট বসে। এই আসলে নাম্বারের মূল আলোচনা। তৃষ্ণা বড়ুয়া মনে হয় ভালোই মজা পেয়েছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বুঝছো কি সবাই? এই পর্যন্ত ক্লিয়ার? এরপরে আসো যেটা পড়তে হবে। এবার যেটা আমরা পড়বো এটা আমাদের কাজে লাগবে সামনে প্রোনাউনের যে লেকচারগুলো হবে, মানে একটু পরেই যে বিষয়গুলো পড়াবো সেগুলোর সাথে এগুলো আসলে রিলেটেড। ফানি কিছু আসলে মিস করার কিছু নাই, সব কিছুই ফানি। এই যে তুমি যে এখানে এসে কমেন্টটা করলা এটাও মরিয়ম, আমাদের কাছে ফানি মনে হচ্ছে। ঠিক আছে, ওকে। তো অলরাইট, আমরা খেয়াল করি জীবনটাই তো আসলে তামাশা একটা, তাই না? দেখো তামাশা, সব কিছুই তামাশা। ধরো এই যে আমরা যখন আসলে টাকা পয়সা থাকে না তখন কি করি? টাকার জন্য খুব হতাশায় থাকি, নানান টেনশনে থাকি, এইটা হয় না ওইটা হয় না, আমাদের জীবনের ইচ্ছাগুলো পূরণ হয় না। যখন টাকা পয়সা হয়, টাকা পয়সা হওয়ার পরে কি হয়? আমরা খুব অহংকারী হয়ে যাই। তারপরে কি হই হচ্ছে ওই যে কেউ আবার বিভিন্ন খারাপ পথে যায়, আর জীবনে আর কিছু নাই, শান্তি, মানে শান্তি খোঁজে। শান্তি খুঁজতে 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 এক সময় কি হয়? আমাদের বৃদ্ধ হয়ে যায়। এই তখন একটু ডাক্তারের কাছে যাও, লটর পটর করে, এই বউ বাচ্চার প্যারা, এই হচ্ছে তুমি গেলা। এই হচ্ছে জীবন। তো জীবনটা আসলে একটা তামাশা ছাড়া আর কিছু না আমার কাছে। ঠিক আছে, সো ওকে, খেয়াল করো আমরা যেটা এখানে পড়বো যে এবার যে পড়াশোনাটা করবো ভয়েস এবং ন্যারেশন এবং সামনে যে প্রোনাউন পড়বো সেগুলোর জন্য কাজে লাগবে। হ্যাঁ, দো হচ্ছে আসলে তুমি অর্থ দেয়। তোমার আম্মু শুনলে আসলে কি করার বলো তো? তুমি যদি তোমার আম্মুর সামনে যে ক্লাস টিউন করো, আর এমন কিছু আমি বলিও নাই যেটা তোমার আম্মু বা যে কারোর আম্মু শুনলে কোনো সমস্যা আছে। ঠিক আছে, এটা পাবলিক, আমিও বলছি, তুমিও, মানে সবাই বলে আর কি। আচ্ছা, দো মানে হচ্ছে কি তুমি, এটা মাথায় রাখবা। আর দো মানে হচ্ছে তুমি, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে দি, এটা হচ্ছে তোমাকে। আর এটার পসেসিভ ফর্ম হচ্ছে দাই, মানে হচ্ছে তোমার। আর দাইন মানে হচ্ছে ওই তোমারই আর কি, এটা পসেসিভ প্রোনাউন। আচ্ছা, ওটা আলাদা বিষয়। আমরা এবার যেটা শিখবো যে আই সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মাই, এটা মনে রাখবা। এটার পসেসিভ অবজেক্টিভ ফর্ম হচ্ছে মাই। আই সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, মি হচ্ছে অবজেক্টিভ। আর এটার পসেসিভ অবজেক্টিভ ফর্ম হচ্ছে মাই, আর পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন। আচ্ছা, তারপরে দেখো উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর আওয়ার্স হচ্ছে পসেসিভ প্রোনাউন। এগুলো মাথায় রাখতে হবে কিন্তু। কোথা থেকে আসলো? তারপরে দেখো ইউ হচ্ছে সাবজেক্টিভ, ইউ হচ্ছে অবজেক্টিভ, ইউর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর ইউরস হচ্ছে পসেসিভ প্রোনাউন। এগুলো কিন্তু মাথায় কাজে লাগবে। ইউ হচ্ছে সাবজেক্টিভ, ইউ হচ্ছে অবজেক্টিভ, ইউর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর ইউরস হচ্ছে পসেসিভ প্রোনাউন। তারপরে এই যে দেখো হি হচ্ছে সাবজেক্টিভ, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। হি হচ্ছে সাবজেক্টিভ, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হিম। আর এটা শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। এটা মাথায় রাখবা, হি এর অবজেক্টিভ ফর্ম হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হার। আর হি এর অবজেক্টিভ এই যে পসেসিভ হচ্ছে হিজ, আর শি এর পসেসিভ হচ্ছে হার। আবার হি এর পসেসিভ প্রোনাউন হচ্ছে কি হিজ, আর শি এর পসেসিভ ফর্ম হচ্ছে হার্স। এরপরে আসলো দের বিষয়টা। দের ব্যাপারটা কি রকম? দের ব্যাপারটা হচ্ছে দে সাবজেক্টিভ ফর্ম দে, অবজেক্টিভ ফর্ম দেম, পসিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার, আর পসিটিভ প্রোনাউন হচ্ছে দেয়ার্স। আর সিঙ্গুলার আবার ইটের ব্যাপার সাবজেক্টিভ ইট, অবজেক্টিভ ইট, আর পসিটিভ অ্যাডজেক্টিভ ইটস। আর বাকিটা হয় না। ঠিক আছে, তো এটা কি বুঝতে পারছো? মোবাইলের সাউন্ড আরও বাড়িয়ে দেন। রায়ানুল ম্যান ফানি, আসলে তুমি টাকা পয়সা আয় করো, মানে ঠিক আছে, টাকা পয়সা আয় করো, সেক্ষেত্রে হচ্ছে কি তোমারে মানে মোবাইলের সাউন্ড বা ওই যে দেখো না ওই যে কিছু কিছু রিলসে যে বাপ মায়ের কাছে যে সন্তানকে মানে দ্রুত বিয়ে দেওয়া, আসলে এরকম ওয়াজ মাহফিলগুলো করে না, সেগুলো আসলে বাপ মায়ের কাছে যে একটু মানে ওয়াজগুলো ছাড়ে, তো মানে যেন একটু মেসেজ দেয় যে আমার আসলে বিয়েটা দিয়ে দেন। ঠিক আছে, সো তোমরা আসলে যারা মেয়েরা আছো এটা মুখস্থ করবা। ঠিক আছে, যে এটা মুখস্থ করবা যে মেয়েরা আছো তোমরা যদি আসলে তাড়াতাড়ি করে বিয়ে করতে চাও, তোমাদের সবথেকে ভালো উপায় হচ্ছে পড়াশোনা না করা। ঠিক আছে, পড়াশোনা না করে খুবই আলসামি করা, তাহলে খুব দ্রুত বিয়ে হবে এবং শাশুড়ির কাছে একটু মানে বাড়ি খাওয়া, এই তরকারি রান্না করতে দিয়ে চামচের বাড়ি, এই বিভিন্ন সময় মানে খোসা খেতে থাকবা। যদি খেতে চাও, শাশুড়ি ভালো হলে সো ফাইন, সেক্ষেত্রে তুমি ক্যারি অন, সেই দিকে যাইতে পারো। আবার আমি ডিসকারেজ করতেছি না কাউকে, অবশ্যই বিয়ে ভালো, বিয়ে তোমরা করতে পারো। আর যারা ছেলেরা আছো তোমরা আসলে পড়াশোনা করলেও তোমাদের বিয়ে হবে না, এখন না করলেও বিয়ে হবে না, কারণ তোমার তো টাকা নাই ভাই, তাহলে তুমি টাকা কামাও, তাহলে বিয়ে হবে। ঠিক আছে,
তুমি কালকে থেকে টাকা কামানো শুরু করো। যারা পড়াশোনা করতে চাও না তারা একটা ভাঙা প্লেট নিয়ে রাস্তার আশপাশে বসে পড়ো। তাহলে এই চার্টটা সবার কাছে বুঝতে পেরেছো? দেখো এটা এটা সবার কাছে ওকে ছেলেমেয়েরা? এই চার্টটা ওকে? রায়হানুল ওকে। তাহলে এটা বুঝছো কি বাংলাদেশে খেলা দেখাচ্ছে আপনার ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা বাংলাদেশে খেলা দেখছো দেখো না, আমার কি যায় আসে বলো তো। যারা বাংলাদেশে খেলা, আচ্ছা ক্রিকেটাররা তোমাদেরকে কি দিছে, একবেলা খাবার দিছে নাকি? ওকে, আমিও খেলা দেখতাম এক সময়, আসলে দেখে কোনো লাভ হয় না। তখন হয় হার্ট অ্যাটাক হবে আর না হয় তোমার ব্রেন স্ট্রোক হবে। বাংলাদেশের খেলা দেখার মূল বিষয়ই হচ্ছে এই দুইটা। আচ্ছা, যারা আমাদের জব সিকার্স আছেন, যারা জব সিকার্স সিনিয়র ভাই ব্রাদার আছেন, তাদের যদি ইংরেজি গ্রামারের সমস্যা থাকে তাহলে আমাদের এই যে জব সিকার্সের 0 থেকে গ্রামার শেখার বেসিক টু মাস্টার ইংলিশের যে কোর্সটা, বেসিক শেখাবো তারপরে মাস্টার ইংলিশ বইয়ের এমসিকিউ সলভ, এই কোর্সে 510 টাকা দিয়ে আপনারা চাইলে কিনতে পারেন। 7 অক্টোবরের পরে এটার দাম হয়ে যাবে 850। আর অ্যাডমিশনেরও সেম, 1020 থাকলেও 510 টাকা দিয়ে কেনা যাচ্ছে। 01707442501 এই নাম্বারে ফোন দিয়ে মানে কোর্সটা পারচেস করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। ওকে, আমরা ফোনও দিতে পারেন, সমস্যা নেই। ইংলিশ সিকার্স পেজে প্রত্যেক দিন রাত 10টার সময় ফ্রি ক্লাস হয়, অবশ্যই সেই ফ্রি ক্লাসগুলো করতে হবে। এবার 115 নাম্বার প্রশ্ন আমরা সলভ করি। কি বলছে খেয়াল করি। 115 নাম্বার, পড়া অভিনয় ভালো করে করতে পারছি বলেই বিয়ে থেকে বেঁচে গেছি। হ্যাঁ, আসলেই তো অভিনয় ভালো করে কোনো দেশে খেলা দেখে না, ঠিক আছে, জীবনে না দেখাটাই ভালো। খেলা দেখা উচিত, বাট বাংলাদেশে খেলা দেখা উচিত না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ওগুলো দেখলে আসলে একটু এনজয়েবল হয়, ঠিক আছে। এই গরিব পোলাপান, এই লিমিটের মধ্যে থাকো। দেখো, আমরা এই প্রশ্নটা যদি সলভ করতে যাই, আমরা কি শিখলাম? মাই, আওয়ার, হার, এগুলো হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এগুলোকে বলা হয় কি পসেসিভ কেস। এখানে কারেক্ট উত্তর হবে পসেসিভ কেস, ঠিক আছে। 115 ডি নাম্বার, খেলা দেখি না কোনো দিন। খেলা যে দেখো না এটা আসলে ঠিক না, খেলা দেখা উচিত, কিন্তু সেটা বাংলাদেশের খেলা না। এই খেলা দেখলে তোমার যদি হার্টের সমস্যা থাকে নিশ্চিত তোমাকে হার্টের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যদি ব্রেন স্ট্রোক করার সমস্যা থাকে তাহলে তুমি ওইটা করতে পারো। কারণ বাংলাদেশের খেলা এমন সহজ ম্যাচগুলোকে অনেক জটিলভাবে তারা মানে নিয়ে যায়, মানে আমার কাছে খুব মানে বিব্রতকর অবস্থায় পড়ে যায়। এদের খেলা দেখে নিজেকে পাপী মনে হয় আর কি। আমরা পরবর্তীতে যাব ইউজ অফ পার্সোনাল প্রোনাউন। খুব গুরুত্বপূর্ণ পড়াশোনা এখন থেকে শুরু। এই যে আমরা চার্টটা পড়লাম না, এই চার্টের ফাইনাল পড়াশোনা হচ্ছে এখন। দেখো বলছে কি যে বি ভার্বের পূর্বে নাম্বার অফ পার্সনের, আচ্ছা অ্যান্ডার, আচ্ছা যদি বি ভার্বের সরি বলছে কি যে ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বার এবং পার্সন এর সাবজেক্ট অ্যান্ড অর দ্বারা যুক্ত হয় তাহলে 231-এর নিয়ম হয়। আচ্ছা, সাবজেক্টিভ ফর্ম বসে এবং ভার্ব প্লুরাল হয়। আচ্ছা, এই নিয়মটা আমি তোমাদেরকে বলতেছি, এক্সাম্পল সলভ করি তখন বুঝবা। এই প্রশ্ন সলভ, দেখো প্রশ্নটা সলভ করে আমি রুলস তোমাদেরকে লিখে দিচ্ছি। 116 নাম্বার বলছে কি তোমার প্রোনাউন থাকবে 3টা, মানে একের অধিক। দেখো আই একটা প্রোনাউন, ইউ একটা প্রোনাউন, তারপরে হচ্ছে হি একটা প্রোনাউন। তাহলে একের অধিক প্রোনাউন যদি বাক্যের সাবজেক্টের জায়গায় থাকে তাহলে তখন প্রোনাউনগুলো এই স্ট্রাকচারে বসাতে হবে। প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তাহলে প্রথমে সেকেন্ড পারসন যদি বসাই তাহলে প্রথমে আমাকে ইউ বসাতে হবে, তারপরে কি বলছে থার্ড পারসন বসাতে, মানে তারপরে আমাকে হি বসাতে হবে। তারপরে যদি বসাই তারপরে আমাকে ফার্স্ট পারসন অ্যান্ড দিয়ে ফার্স্ট পারসন আই বসাতে হবে, এবং যে ভার্বটা আসবে সেই ভার্বটা প্লুরাল হবে। সেই ভার্বটা কি হবে? প্লুরাল। তাহলে আমরা যদি সহজ বাংলা কথা বলি পুরো এই জায়গা থেকে, যে কথাটা কি মনে রাখতে যেটা হবে যে আমাদের কাছে যদি একাধিক প্রোনাউন কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে আমাদেরকে সাধারণত 231-এর নিয়ম ফলো করতে হয়। 231 মানে প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে হচ্ছে ফার্স্ট পারসন। যদি একাধিক প্রোনাউন কোনো বাক্যের সাবজেক্ট হয় প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন বসে বেসিকলি। তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, ফার্স্ট পারসন। তাহলে এখানে উত্তর কি হবে? আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এখানে কি বলছে একাধিক প্রোনাউন আই, ইউ অ্যান্ড হি। তাহলে একাধিক প্রোনাউন আছে, তাহলে আমাকে 231-এর নিয়ম ফলো করতে হবে 2, 3, 1। তাহলে প্রথমে 2, 3, 1 নাই, ভুল। তাহলে প্রথমে যে বি নাম্বারে প্রথমে 2 আছে, তারপরে 3 আছে, তারপরে 1 আছে এবং ভার্ব প্লুরাল হয়েছে। কোনো কিছু দেখা বাদ দিয়ে এইটা উত্তর, এখানে এইটা উত্তর। এখন বাকিগুলো কেন উত্তর হবে না? রায়হানুল, এই যে কোন বেডি কেমন ইংলিশ পারে, কোন বেডা কেমন ইংলিশ পারে,
এটা জেনে তোমার কি লাভ? হ্যাঁ, গরিব পোলাবান, ক্লাস করো। দেখো তাহলে 2 3 1 এর নিয়ম ফলো করতে হবে। বাকিগুলো দেখো 2 3 1 এইটা কেন উত্তর হয় নাই? কারণ এখানে ভার্ব সিঙ্গুলার হয়েছে। এখন ভার্বটা প্লুরাল কেন হয় বলো তো? ভার্বটা প্লুরাল কেন হয়? কারণ ইউ একজন ব্যক্তি, হি একজন ব্যক্তি, আই একজন ব্যক্তি, একজন একজন একজন, টোটাল কি ব্যক্তি হলো কয়জন? 3 জন ব্যক্তি। 3 জন ব্যক্তি, তাহলে 3 জন ব্যক্তি যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব কি হবে? এখানে কি একজন আছে, সিঙ্গুলার আছে, ভার্ব সাবজেক্ট প্লুরাল হয়ে গেছে, তাহলে ভার্বও প্লুরাল হবে। এই কারণে এখানে ওয়ার কারেক্ট উত্তর হয়েছে। বুঝতে পারছো? বাকিগুলো কেন হয় নাই? বাকিগুলো কেন হয় নাই বলতে পারবা? এক নাম্বার প্রশ্নের উত্তর হয় নাই এই কারণে, 231 ফলো করে নাই, মানে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন হয় নাই। এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, কিন্তু আমাকে লাগবে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, এই কারণে 1 নাম্বার হয় নাই, পারসনের ভুল। সি নাম্বার উত্তর হয় নাই, পারসন ঠিক থাকলেও ভার্ব প্লুরাল হয় নাই। এখানে ডি নাম্বার কেন? পারসন যে ঠিক স্ট্রাকচারে বসে নেই, ভার্বও ঠিক স্ট্রাকচারে বসে নেই দেখে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা মেনটেন করে নাই দেখে ভুল হয়ে গেছে। সো ক্লিয়ার কনসেপ্টটা? ওকে 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 ওকে, অলরাইট, ক্লিয়ার। এখন আমরা পরবর্তীতে 116 পরে আমরা যাব 117 নম্বর প্রশ্নে। 117 নম্বর প্রশ্নে কি বলছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। বলো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আপনার ক্লাসেও পাইয়া গেছে। কি পাইয়া গেছে ভাই? আচ্ছা বলো, এখানে কারেক্ট উত্তর কি হবে বলো? 117 নাম্বার প্রশ্নে মিয়া কোনো ফান টান চলবে না এই বিষয়ে, কোনো নারীদের সাথে কোনো ধরনের ফান চলবে না, ঠিক আছে? বিশেষ করে লাইভ ক্লাসে, আমার ক্লাসে বেসিক্যালি মেয়েদের সাথে কোনো ধরনের তোমরা মজা করবা না, ঠিক আছে? কারণ এটা খুবই অসুন্দর, আমি এটা পছন্দ করি না। আমি তাদের সাথে মজা করি, এর মানে কোনো মেয়েই বলতে পারবে না যে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে কোনো ধরনের আমি তাদেরকে মেসেজও দেওয়ার প্রয়োজন মনে করি না। তাদের যতটুকু প্রয়োজন ততটুকুই সুন্দর, ঠিক আছে? বাট তোমরা স্টুডেন্টরা মেয়েদের সাথে কখনোই ডিস্টার্ব করবে না। আমিও তাদের সাথে ওই ফেসবুকে বেসিক্যালি ফানি কমেন্টগুলো দেই যেন আর কি একটু তোমরা মজা পাও আর কি, এর বাইরে আসলে কিছু না, ঠিক আছে? মেয়েদের সাথে কখনো বেয়াদবি এখানে করা যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে? প্রীতি কমেন্ট করেছে, প্রীতি রয়, তৃষ্ণা বড়ুয়া, ফাতেমা, তাহিদা, রুহুল আমিন, রতন। 117 নাম্বার প্রশ্ন আমরা সলভ করি। 117 তো কি বলছে ভাইয়া? 117 নাম্বার প্রশ্নে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, নিয়ম কি? 231 খেয়াল করো, 231 117। আমরা 231-এ দেখো 1 নাম্বার প্রশ্নের উত্তর কেন ভুল? 123 হয়েছে, 1 2 3 হয়েছে, কিন্তু আমার লাগবে 231, পার্সন জনিত ভুল। এখানেও কি? পার্সন জনিত ভুল। এখানে কি? এখানে আবার 3 আগে আসছে, পার্সন। ডি নাম্বারটা কেন রাইট? এই যে 2 সেকেন্ড পার্সন, এই যে রহিম হচ্ছে থার্ড পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, এই কারণে বেসিক্যালি এইটা রাইট। তাহলে ডি নাম্বার হচ্ছে কারেক্ট উত্তর, ঠিক আছে? এবং এই 2-3টা যদি 3 জন আলাদা আলাদা ব্যক্তি সাবজেক্ট হয়েছে এবং 3 জন প্লুরাল হয়ে গেছে যেহেতু, এই কারণে হ্যাভ পাস্ট প্লুরাল উত্তর কারেক্ট। বুঝতে পারছো সবাই? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ সবাই যারা উত্তর করেছো, অনেক 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 অনেক। কোনটা মনোযোগ দিতে পারো নাই? এটা যে মনে রাখতে হবে, একাধিক প্রোনাউন যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে 231 মেনটেন করতে হয়, মানে প্রথমে সেকেন্ড পারসন, পরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন, এবং ভার্ব প্লুরাল হয়। কেন? ধরো এখানে দিছে ইউ মানে হচ্ছে তুমি, রহিম মানে হচ্ছে আমি, আর অ্যান্ড হচ্ছে আই মানে আরেকজন কেউ। 3 জন ব্যক্তি তো প্লুরাল রে ভাই, এই কারণে ভার্ব বাক্যের আসলে প্লুরাল হয়ে যায়। বুঝতে পারছো কি? অ্যানাস্তাসিয়া, সাদিয়া বলছে খোরশেদ ভাই রাইজিং ফ্যান, আমার নতুন ফ্যান। অনন্যা, এগুলো এই পোলাপানগুলো লাইক কমেন্ট করে না দেখে এখনো টপ ফ্যান হইতে পারে নাই, ঠিক আছে? এই যে এই পোলাপানগুলো পরম লাইক কমেন্ট করো না বেশি, এই কারণে তোমরা টপ ফ্যান হইতে পারো নাই আমার, খুবই দুঃখজনক বিষয়। 117 নাম্বার আশা করছি ক্লিয়ার। আমরা ডি নাম্বার উত্তর হয়েছে 100। আচ্ছা, 0 থেকে যে গ্রামার শেখার কোর্স, যারা জব সিকার্স আছো কোর্সটা দ্রুত পারচেস করে নিতে পারো। জব সিকার্সরা, আমাদের কোর্সের ফি খুবই সীমিত, খুবই রিজনেবলের মধ্যে আছে। কোর্সের ফি বেসিক টু মাস্টার গ্রামারের যে কোর্স, সেটা 850 টাকা রেগুলার থাকলো, এখন আমরা নিচ্ছি হচ্ছে 510 টাকা, ঠিক আছে? 7 অক্টোবরের পরে সেটা আবার 850 টাকায় ভর্তি হতে হবে, এবং লিমিটেড স্টুডেন্ট আর 22 জন স্টুডেন্ট ভর্তি হতে পারবে এই কোর্সে, ঠিক আছে? আর 22 জন স্টুডেন্ট ভর্তি হতে পারবে, আমরা 150 জনের বেশি স্টুডেন্ট নেওয়ার সুযোগ নাই। আমাদের ক্লাসগুলো যেহেতু, আপনি কি চান না আমি আপনার ক্লাস করি, এত কমেন্ট করি তবুও কমেন্ট পড়েন না কেন? স্নেহা, আসলে
ওই যে আতা গাছের তোতা পাখি যেরকম ব্যাপারটা হয়ে গেছে সেরকম ব্যাপারটা আমার সাথেও হয়ে গেছে, ঠিক আছে। তোমার এই কমেন্ট দেখে আসলে মনে পড়ছে যে আতা গাছের তোতা পাখি। তো যাই হোক, আমি ওটা আর বলবো না। তো যেটা ব্যাপার হচ্ছে, আমি আমি তোমাদের কমেন্টগুলো দেখি, ঠিক আছে। সবার কমেন্টই দেখি, সবার কমেন্ট পড়বো, মানে সব কমেন্ট যদি পড়তে যাই ক্লাসের ডিউরেশন আসলে হয়ে যাবে 4 ঘন্টা। সো 4 ঘন্টা গেলে তোমাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। সো এই কারণে আসলে লিমিটের মধ্যে থাকি। তো যাই হোক, আমি যেটা তোমরা চাইলে কোর্সে ভর্তি হতে পারো, আমরা কোর্সের প্রমোশন আর করি না। পরবর্তী এমসিকিউ যাই, বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। তাহলে এখানে এই প্রশ্নটা 118 নম্বর প্রশ্নটা সলভ করো। 118 নম্বর প্রশ্নটা সলভ করো দেখি। 118 নাম্বার প্রশ্নটা সলভ করো। 118 নাম্বার প্রশ্নটা যারা দেখতেছো 118 নাম্বার প্রশ্নটা সলভ করো। ছেলেমেয়েরা 118 নাম্বার প্রশ্ন যারা দেখতেছো সেই প্রশ্নটা একটু সলভ করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এখানে মনে রাখ, অনেকেই উত্তরটা ভুল করবে, বাট এই প্রশ্নটার অনেকেই উত্তর ভুল করবে। দেখো অনেকেই ভুল করবে যে আমরা এটার আর একটা নিয়ম আছে, 118-র আর একটা নিয়ম আছে যে দোষ বা অপরাধ করলে, বেসিক্যালি দোষ বা অপরাধ করলে 123 হয়। সেক্ষেত্রে অনেকেই 123-এর অপশনটা উত্তর করবে, কিন্তু না, এই এক্সাম্পলটার আসলে তোমার মাস্টার জাহাঙ্গীর আলম ভাই তোমাদের রেফারেন্সও দিয়েছে, যে মহিউদ্দিন কাশেম স্যারের যে বইটা আছে ওই বইয়ে স্পষ্টভাবে বলা আছে যে এখানে পানিশড হওয়া অর্থেও 231-এর স্ট্রাকচারটা ফলো করতে হবে, মানে 2, 3, 1 হচ্ছে কারেক্ট উত্তর। তাহলে ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট উত্তর। রেফারেন্স ভিত্তিক কোশ্চেন, এখানে আসলে ব্যাখ্যার কিছু নাই। আমরা পরের প্রশ্নটায় যাই। আসলে তোমরা ক্লাস করো এটা আমি চাই, এবং তোমাদের প্রত্যেকের কমেন্ট যে আমার করা উচিত, মানে পড়া উচিত, এটাও আমি জানি। কিন্তু আমি ইচ্ছা করে আসলে প্রত্যেকটা কমেন্ট পড়ি না, কারণ তোমাদের মধ্যে বিরক্তিবোধ আমি জাগ্রত করতে চাই না। আমি জানি তোমাদের এই যে অনেক স্টুডেন্ট ক্লাস দেখে, সেক্ষেত্রে কমেন্ট যখন পড়ি তোমাদের ভালো লাগে, কিন্তু ভালো লাগাটা একটু থাকুক না মনের ভেতর লুকায়িত তোমাদের। আমি সবাইকে চিনি, ঠিক আছে, ইঞ্জিনিয়ার আবদুল্লাহ রাকিব সবাইকে চিনি, প্রত্যেককে চিনি। সো চিন্তিত হওয়ার কিছু নাই যে ভাইয়া মনে হয় আমাকে ইগনোর করে যাচ্ছেন, ডেফিনেটলি নট। আমি কাউকে ইগনোর করি না বেসিক্যালি। 123 নম্বর প্রশ্নে আসি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে বলছে কি 2, 3, 1 এর স্ট্রাকচার মেনটেন করব। এখন দেখো এখানে একটা তো 2 নাই, মানে সেকেন্ড পারসন ইউ নাই একটাও। তাহলে কি করব, যেহেতু নাই পরেরটাকে শুরু করব থার্ড পারসন। এই যে থার্ড পারসন, তারপরে কি 1, তাহলে 1 আছে সবগুলোই 1 আছে। তাহলে সে 2, 3, 1 এর স্ট্রাকচার মেনটেন হয়েছে। এখন কথা হয়েছে তাহলে ঝামেলাটা কি হইলো? ঝামেলাটা হচ্ছে দেখো, হি একজন ব্যক্তি, আই আর একজন ব্যক্তি, তো একজন আর একজন মিলে হয়ে গেছে কি 2 জন। তাহলে দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন কি হয়, ভার্ব বেসিক্যালি প্লুরাল হয়। তাহলে এই হি অ্যান্ড আই অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এক্ষেত্রে ভার্ব বেসিক্যালি কি হবে, প্লুরাল হবে। সেক্ষেত্রে কারেক্ট উত্তর কোনটা হবে তোমরাই বলো দেখি। সি নাম্বার কারেক্ট উত্তর হবে। হালিমা বলছে যে সব থেকে ভালো লাগে ভাইয়া নাম বলতে। স্নেহার কমেন্ট আবার পড়ে দিলাম যে স্নেহার নাম 10 বার করে বললাম, ঠিক আছে। তাহলে ওই যে দেখো এটা বুঝছো কি, এখানে কারেক্ট উত্তর কি হবে, সি নাম্বার কারেক্ট উত্তর হবে, ঠিক আছে। ওই যে বলে না যে তুমি কি সত্যি বলছো কি না, তো ওই যে বলে না যে 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। তো মনে করো তোমরা যারা ক্লাসটা দেখছো তোমাদের নামগুলো আমি 100 বার করে পড়ে দিয়েছি, ঠিক আছে। মনের শান্তি আসলে বড় শান্তি। তুমি মনে করলে, মনে করো আমি ভাইয়া না, আমি আপু, তাহলে মনে তো কালকে থেকে আমি আপু, ঠিক আছে। তো এটা আসলে মনে করাটাই আসলে ব্যাপার। সো ওকে, অলরাইট, তাহলে আমরা পরবর্তীতে যাব। কে বলছে যে আমাকে চিনেন কিনা, ঐশী, আমি অনেক দিন ধরে, ঐশী আমি তোমাকে চিনি, অবশ্যই আমি তোমাকে চিনি, তুমি রেগুলার ক্লাস করো আমি জানি। এবার আসো, খেয়াল করো, দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে আমি মজা করেছি জাস্ট তোমাদের সাথে। দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে কি হয়, দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে 123 হয়। 123 মানে প্রথমে হবে ফার্স্ট পারসন, তারপরে হচ্ছে সেকেন্ড পারসন, তারপরে হচ্ছে থার্ড পারসন। তাহলে যদি কোনো অপশনে 123-এর না থাকে তাহলে 132 আমরা ফলো করব। যদি কখনো 123 না থাকে তাহলে আমরা কি ফলো করব, 132। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি, তাহলে আচ্ছা, এবং ভার্ব অবশ্যই প্লুরাল হয়। 123 হোক বা শিল্পী মণ্ডল, আচ্ছা 123, থ্যাংক ইউ, 123 হোক আর 132 হোক, ভার্ব সবসময় প্লুরালই হবে।
তাহলে আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে যদি খেয়াল করি পরবর্তী পেজে আমরা একটা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি। এখানে মনে ভোকাবুলারি কিন্তু জানতে হবে। এই শব্দটা কিন্তু ভোকাবুলারিতে আছে। গিল্টি মানে হচ্ছে দোষী। গিল্টি মানে কি? দোষী, মানে যে দোষ করেছে তাকে আসলে দোষ বা অপরাধ বোঝালে। কারো কমেন্ট পড়বেন না, কমেন্ট অবশ্যই পড়তে হবে। পদ্মফুল কমেন্ট করেছে, রায়হানুল তোমরা এই প্রশ্নটার ভাইয়া আপু। আচ্ছা হালিমা, এটা মজা করেছি। আমরা ল্যাঙ্গুয়েজ যখন শিখি, যে আমাদের স্যারেরা বলে যে আসলে ল্যাঙ্গুয়েজ আসলে কোনো স্পেসিফিক অর্থ আসে না। যখন তোমরা বলো যে কান টানলে মাথা আসে, এই যে কান, এই কানটা কিন্তু তখন কান টানলে মাথা আসে বলতে কান টানলে এই কান টানতেছো মাথা আসতেছে, এটাও একটা বিষয়। আবার তোমার মানে তোমাকে টানলে তোমার বাবা আসবে বা তোমাকে টানলে তোমার গুরু আসবে, সেটাও বোঝায়। আবার এই যে কিন্তু কিন্তু করো না, এরকম দেখো মূল কথা হচ্ছে শব্দের কোনো স্পেসিফাইড অর্থ নাই। আমরা যখন যে অর্থে যেই শব্দটাকে ব্যবহার করি, যদি কালকে থেকে বলতো যে ক্লাস করার মানে হচ্ছে ঘুমানো, যে তোমরা যখন ক্লাস দেখবো যে তখন যে ক্লাসের সব অর্থ হচ্ছে ঘুমানো, ঠিক আছে? তখন তুমি কি বলবা যে আমি ঘুম যাই, ক্লাস করার সময় বলছে আমি এখন ঘুম যাচ্ছি, ক্লাস করতেছি না ঘুম যাচ্ছি। তো শব্দের কোনো স্পেসিফাইড অর্থ হয় না। সো এটা আমরা লিঙ্গুইস্টিক্সে শিখছি, যে ভাষাবিজ্ঞানে যখন এই পড়াশোনাটা হতো। আচ্ছা যাই হোক, গিল্টি মানে হচ্ছে কি? দোষী। আচ্ছা খেয়াল করো, তাহলে যেহেতু দোষ বুঝাইছে তাহলে 123-এর স্ট্রাকচার ফলো করব। প্রথমে ফার্স্ট পারসন আসবে নাই, ফার্স্ট পারসন আসবে নাই, তাহলে ডি নাম্বারেও নাই, তাহলে এখানে ফার্স্ট পারসন আসবে প্রথমে, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, এবং দেখো 3টা পারসন যুক্ত হয়েছে এবং ভার্ব প্লুরাল। তাহলে সি নাম্বার কারেক্ট উত্তর। বুঝতে পারছো? ওকে, 124। থ্যাংক ইউ। ওকে, তাহলে এখন পরবর্তীতে আমরা যাই। পরবর্তী এমসিকিউ এ খেয়াল করি। পরবর্তীতে কি বলছে? মার্ক দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স কি হবে এটা? মার্ক দ্য কারেক্ট সেন্টেন্স। ফারহাদ ভাই আছে, হ্যাঁ। খুশিতে এখন কান্না করে দেন, হ্যাঁ দাও, খুশিতে দাও কান্না করে, কি আর করার। তুমি যদি কান্না করতে চাও করো। আমাদের হেল্পফুল ক্লাস ভাই, কালকে আপনার দ্য ভোকাবুলারি বইটা আনবো, কি যে খুশি লাগছে। আচ্ছা, ও হালিমাকে আমি বই গিফট করেছি। ও বইটা তোমাকে কি কুরিয়ার সার্ভিস থেকে ফোন দিয়েছে? ভেরি গুড, হালিমাকে কুরিয়ার সার্ভিস থেকে ফোন দিয়েছে। যারা লাইভ ক্লাসগুলো রেগুলার করে, জোহরা আক্তার আছে, যারা লাইভ ক্লাসগুলো রেগুলার করে তাদেরকে আমরা মাঝে মধ্যে করে 1-2টা করে বই গিফট দেওয়ার চেষ্টা করি। আচ্ছা খেয়াল করো, বলছে যে কোনটা আসলে কারেক্ট। 125 নাম্বার এমসিকিউ, মেক দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে কোনটা কারেক্ট? দেখো ব্লেম মানে হচ্ছে দোষ দেয়া, ঠিক আছে, বা দোষ বা দোষী। তো এখানে খেয়াল করো, হি ইউ অ্যান্ড আই, তাহলে এখানে 123-এর নিয়ম ফলো করবা, 1 2 3, তাহলে প্রথম ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন এবং ভার্ব প্লুরাল, কারণ ব্লেম দোষ বোঝাচ্ছে। তাহলে আশা করছি এই এমসিকিউটা তোমরা 125-এর বুঝতে পারছো। সবার কাছে ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ, তাওহিদা সুলতানা, তুমি তো আছো চেনার মাঝে অচেনা হয়ে গেছো তুমি, ঠিক আছে। চলো আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, 0 থেকে গ্রামার শেখার যে কোর্সটা, তোমরা চাইলে ভর্তি হতে পারো। 850 টাকা 7 অক্টোবরের পরে হয়ে যাবে, এখন 510 টাকা, এবং আমরা আর 22 জন স্টুডেন্ট নিব। 150 জন স্টুডেন্ট আমরা সর্বোচ্চ নিয়ে থাকি। সো অনেক কমেন্ট পড়ছি। হ্যাঁ ওকে, টার্গেট পাবলিক ইউনিভার্সিটি যারা কোর্স করবা তাদের হচ্ছে বেসিক টু গ্রামার, যে অ্যাডমিশন গ্রামার, সেটাও 510, ভবিষ্যতে বাড়বে। হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক দিয়ে ভর্তি হতে পারো। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। পরবর্তী পৃষ্ঠায় কি বলছে? এখানে 2টা রুলস আমরা একসাথে শিখব। রুলস 2টা কি মনে রাখতে হবে, যে বি ভার্বের পরে দেখো বি ভার্ব প্লাস প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়, এটা একটা রুলস। সাবজেক্টিভ ফর্ম, বি ভার্ব প্লাস প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, এইটা একটা রুলস, ঠিক আছে। বি ভার্বের পরে হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়, এইটা একটা রুলস আমরা শিখব। সেকেন্ডলি যে বিষয়টা আছে এইবার আর একটা বিষয় হচ্ছে কি, যে ভার্বের পূর্বে প্রোনাউনের সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম বসে। আচ্ছা, ভার্বের এই রুলসটা কি রিপিটেড হয়েছে নাকি? আচ্ছা খেয়াল করো, এই রুলসটা মনে হয় রিপিটেড রুলস। আমি যেটা শেখাবো সেই রুলসটা এটা না, এই রুলসটা না, আমি যেটা শেখাবো সেই রুলসটা না। আচ্ছা দাঁড়াও, এই রুলসটা, ওইটা ওই রুলস না, বাট এটা ওই রুলস না, বাট ওইটা শেখো। আচ্ছা, বলছে যে ভার্বের পূর্বে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। সো এই ব্যাপারটা আসলে তোমরা জানো, এই এমসিকিউ সলভ করাই, এটা এই রুলস নিয়ে আলোচনা করার কিছু নাই।
এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো যে এখানে 128 নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করো তো। বলছে এই যে দেখো এটা সাবজেক্টের জায়গা, তাহলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, কারণ ভার্বের আগে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে হি নট আই দিছে, এখানে যে হি নট আই দিছে এখানে যেটা ভুল করেছে, কি ভুল করেছে নাকি কি ঠিক করেছে তোমরা আগে বলো। যে এই প্রশ্নটার 128 নম্বর প্রশ্নটা স্যার আমার কমেন্ট পড়বেন না। শিল্পী মণ্ডল তোমার কমেন্ট তো পড়েছি ভাই। সাবজেক্ট অর্নারের, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্নার শুরু হলে সিঙ্গুলার হবে। মাহমুদা সুলতানা দেখে আমিও তো প্রতিদিন আমি কি বই পাবো না, এতদিন ধরে ক্লাস করছি, ক্লাস প্রথম পেলাম। ওকে, এক্সাম নেওয়ার কোনো সিস্টেম নাই আপনার কাছে? এক্সামের বিষয়ে কাজ হচ্ছে, আজকে 9 দিন ধরে রেগুলার ক্লাস করছি। রেগুলার ক্লাস এবং রেগুলার রেসপন্স অবশ্যই দরকার। অনেক কমেন্ট করছে। ওকে, তাহলে দেখো এই প্রশ্নটার 128-এর উত্তর দেওয়ার চেষ্টা করো। অনেকে ভুল করবা এবং আমি চাই যে তোমরা সেই ভুলটা করো। ভুল করলে 173 পৃষ্ঠার এইটা স্লাইড, ঠিক আছে, প্রোনাউন 173 পৃষ্ঠা পড়াতে অ্যাটলিস্ট 5 দিন সময় লাগবে। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, অনেকে কমেন্ট করছো, ধন্যবাদ। তাহলে আমরা খেয়াল করি এটার উত্তরটা কি হয়। হি নট আই, হি নট মি। দেখো এটা যেহেতু সাবজেক্টের জায়গা, তাহলে দুইটি সাবজেক্টিভ ফর্ম বসবে। ওকে, এখানে অবজেক্টিভ ফর্ম আছে দেখে এটা ভুল, এটা এই পর্যন্ত ঠিক আছে। আগে এটা আরেকটা ভুল কি, নট যদি কোনো বাক্যে থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। নট কোনো বাক্যে থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, ওটা আলাদা রুলস, ওইটা রুলস পরে পড়াচ্ছি। আর এই যে খেয়াল করো, তাহলে এই হি অনুযায়ী এখানে হবে ইজ, এখানে অ্যাম হয়েছে দেখে ভুল, এখানে অবজেক্টিভ ফর্ম আছে দেখে ভুল, এটা ঠিক আছে ভার্ব। সি নাম্বারটা দেখো, হি নট আই সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্মে আছে এবং নটের আগে হি অনুযায়ী ভার্ব হবে ইজ আছে, থাকার কথা আছে। টু বি হেল্ড প্যাসিভ ফর্ম সেটাও আছে, তাহলে এটা একটা কারেক্ট উত্তর। এখন ডি নাম্বারটাও তো একই স্ট্রাকচার, কিন্তু এটা কেন, কারণ হোল্ড বেসিক্যালি এখানে V3 বসাইতে হয়, হেল্ড হচ্ছে কারেক্ট উত্তর, মানে হেল্ড হচ্ছে ভার্বের V3। ঠিক আছে, সো এইটা হচ্ছে কারেক্ট উত্তর। সেক্ষেত্রে আমাদের কারেক্ট উত্তর হচ্ছে সি নাম্বার। শিল্পী মণ্ডল উত্তর দিয়েছে, মোহাম্মদ হোসাইন উত্তর দিয়েছে, মোহাম্মদ হোসাইনের পরে তারপরে সানজিদা মাহমুদ মিষ্টি উত্তর দিয়েছে। ওকে, তাহলে এই যে এখানে ব্যাখ্যাটা সুন্দর করে আছে, তোমরা চাইলে দেখেও নিতে পারো। ওকে, আগামীকাল ভার্বে ক্লাস হবে, খুব চমৎকার একটা ক্লাস হবে। ওকে, ভার্বে ক্লাস হবে, খুব চমৎকার ক্লাস হবে এবং অনেক হেল্পফুল ক্লাস হবে। ক্লাসটায় থাইকো যদি সম্ভব হয়, তোমাদের যদি সম্ভব হয় ক্লাসটায় থাইকো, অনেক বেশি হেল্প হবে। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, 129 নম্বর এমসিকিউ সলভ করি। 129 নম্বর এমসিকিউ কি বলছে, সলভ করার চেষ্টা করো। 129 নম্বর এমসিকিউ যারা দেখতেছো, 129 নম্বর প্রশ্ন এমসিকিউ সলভ করার ট্রাই করো। 129 129 129 নাম্বার প্রশ্ন সলভ করার ট্রাই করো যারা দেখতেছো। আসমা আছে, সুব্রত কুমার আছে, মাহমুদা সুলতানা, অয়ন আছে, শিল্পী আছে। ওকে, থ্যাংক ইউ। আমরা খেয়াল করি এই যে নেইদার আর নরের একটা বিষয় আছে, নেইদার এবং নর। খেয়াল করো, নেইদারের পরে যদি নেইদারের পরে যে পার্টস অফ স্পিচটা থাকবে, নরের পরেও সেই পার্টস অফ স্পিচটা থাকবে। ধরো নেইদার, ঠিক আছে, এই নেইদারের পরে যদি নাউন থাকে তাহলে নরের পরেও একটা নাউন বা প্রোনাউন বসতে পারে। নেইদারের পরে নাউন বা প্রোনাউন থাকলে নরের পরেও কি বসে, নাউন বা প্রোনাউন বসতে পারে। তাহলে নেইদারের নিয়মটা কি, নেইদার প্লাস নাউন এবং নরের পরেও নাউন বা প্রোনাউন বেসিক্যালি হতে পারে। এই হচ্ছে মূল আলাপটা। তাহলে নেইদার জেন, দেখো নেইদার জেন নর ড্যাশ। খেয়াল করো, জেন একটা ব্যক্তির নাম, নর ড্যাশ। এখন খেয়াল করো এখানে একটা সাবজেক্টিভ ফর্ম বসবে, নিয়ম অনুযায়ী 2 3 1 হবে। ঠিক আছে, মানে যেহেতু থার্ড পারসন বসছে, দেখো যেহেতু থার্ড পারসন বসছে, আবার থার্ড পারসন বসবে না, জেন একটা থার্ড পারসন, নরের পরে আরও একটা তোমাকে 2 3 1, তাহলে থার্ড পারসন বসে তারপর ফার্স্ট পারসন বসাতে হবে। আর যেহেতু সাবজেক্টের জায়গা, এখানে মি অবজেক্ট আর হি হচ্ছে সাবজেক্ট আর হিমো অবজেক্ট। এখন আই আর হি এর মধ্যে যেহেতু থার্ড পারসন একবার বসিয়েছো, সেক্ষেত্রে তোমাকে পি নাম্বারটাও উত্তর করতে হবে। সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার? তাওহিদা সুলতানা, ওকে, মাওয়া ঐশী, হালিমা আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে বুঝতে পারছো সবাই, সবার কাছে ক্লিয়ার? ওকে ওকে, আসমা আক্তার, ওকে, তাহলে সবাই এটা বুঝেছো। আমরা তাহলে পরবর্তীতে চলে যাই।
পরবর্তীতে কি বলছে, পরবর্তীতে আমরা এই এমসিকিউটা যদি সলভ করি, এটা আমরা পারবো, এই এমসিকিউগুলো খুব ইজি আছে, এই এমসিকিউগুলো আমরা সলভ করব না, আমরা পরবর্তীতে যাব, পরবর্তীতে আমরা নতুন একটা নিয়ম শিখব। বলছে কি, এইখানে যেটা শেখাতে চাইছি সেটা হচ্ছে কি, যে বি ভার্ব যদি থাকে, বি ভার্ব বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে প্রোনাউনের, কি বসে, সাবজেক্টিভ ফর্ম বসে প্রোনাউনের। তাহলে কিভাবে এটা, যেমন উদাহরণ হিসাবে যে এই যে ইট ইজ মি হবে না, ইট ইজ আই হবে, ইট ইজ মি হবে না, ইট ইজ কি হবে, আই হবে। কারণ কি, ইজটা একটা বি ভার্ব, এই কারণে বি ভার্ব পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, এটা একটা রুলস। আর এইখানে যে রুলসটা লিখছি, বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব যখন আসবে তারপরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন আই নো এর পরে না, আই নো এর পরে হি বসবে না, আই নো এর পরে বসবে হিম। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে। এখানে এই রুলসটার যে মূল ফোকাস, এই রুলসটার যে মূল বিষয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম। হ্যাঁ, তাহলে যদি ভার্বটা বি ভার্ব হয়, বি ভার্ব কয়টা, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং, এই হচ্ছে 8টা। আর বি ভার্বের পরে কি বসে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। আর অন্যগুলো ভার্ব যে আছে, ধরো বি ভার্ব ছাড়া অন্য রেগুলার ভার্বগুলোর পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। রায়হানুল, এটা এইচএসসির মানে ওই যে টিপিক্যাল ভাইয়ার ক্লাস না, ভাইয়া তোমার নাম পড়তে পড়তে মুখে পানি বের করে ফেলবে, এরকম কোনো হবে না। পড়ানো হবে, তার মাঝে একটু মজা হবে, শেষ, কারণ ক্লাসটা যেন বোরিং না হয়। তাহলে এই ব্যাপারটা বুঝতে পারছো তোমরা, এই ব্যাপারটা ক্লিয়ার? তো এখানে দুইটা নিয়ম, এই নিয়ম দুইটা খেয়াল করবা। আমরা এখন প্রশ্ন সলভ করি। দেখো প্রশ্ন সলভ করি, প্রশ্ন বলছে কি 133, বলো এখানে খেয়াল করো, 133-এর প্রশ্ন সলভ করো। 133 নাম্বার প্রশ্ন, আগামীকাল রাত 10টার সময় হবে ভার্বে ক্লাসটা, প্রত্যেকদিন ইংলিশ সিকার্স। হাই আল্লাহ, আমি যদি ক্লাস নিতাম সবার কমেন্টের উত্তর দিতাম। আনারুল, তুমি ক্লাস নেওয়া শুরু করো আর সবার কমেন্টের উত্তর দাও। আপনার নিয়মিত লাইভ দেখি শিল্পী মণ্ডল, ধন্যবাদ। যারা নিয়মিত ক্লাস নিতে চাও, তোমরা ক্লাস নেওয়ার সবার কমেন্টের উত্তর দাও। আমিও চাই যে তোমরা নিয়মিত ক্লাস নাও আর নিয়মিত আসলে কী করো, সবার কমেন্টের উত্তর দাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, খেয়াল করি আমরা এই যে বলছে দে কল ড্যাশ, দে কল ড্যাশ, কলটা কি বি ভার্ব? 8টার মধ্যে পড়ে না, তাইলে তারপরে কি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। উই সাবজেক্টিভ, দে সাবজেক্টিভ, হার্স হচ্ছে পজিটিভ প্রোনাউন, তাহলে ডি নাম্বারটা কারেক্ট উত্তর হবে। ঠিক আছে, যারা যারা মানে ওই যে অনলাইন ক্লাস নিয়ে হায় আল্লাহ সবার কমেন্ট পড়তা, আর তোমরা কমেন্ট পড়ো ক্লাসে, ঠিক আছে? তোমাদের ক্লাস খুব স্টুডেন্ট দেখবে। আচ্ছা, তাহলে এটা আশা করছি যে উত্তর দিতে পারছো তোমরা সবাই এবং বুঝেছ। আমরা পরবর্তীতে যাই, পরেরটা দেখো 134। 134-এর উত্তর দাও। পোলাপান ভালো আর হইল না, খেয়াল করো। ওকে, আস হবে, এরপরে এটার উত্তর দাও। ওকে, জব প্রার্থী দেখছি অনেকেই হয়তো কমেন্ট করছে আর আপনি পড়ছেন। সোহেল রানা, শোনো, কমেন্ট মাঝে মধ্যে পড়তে হয়। মানে কেন পড়তে হয়? অডিয়েন্সকে অ্যাট্রাক্টেড রাখতে। এখন অডিয়েন্সের যদি কমেন্ট না পড়ি আর আমি যদি বোকার মতো শুধু পড়াতেই থাকি, সেক্ষেত্রে আসলে মানে অডিয়েন্স থাকবে না, ঠিক আছে? স্টুডেন্টের সাথে ইন্টারেকশনটা বজায় রাখতে হয়, কিন্তু সব সময় সব কমেন্ট পড়তে হয় না। ওই কমেন্টগুলো পড়ারও একটা রিজন আছে, ক্লাসটা যেন একটু বোরিং হয়ে না ওঠে। হ্যাঁ, শুধু পড়াতে থাকলে ব্রেনটাও ভালো কাজ করবে না। বলছে যে সুহিনা শোড ড্যাশ, শো ভার্বটা বি ভার্ব না, তাহলে এটার পরে অবজেক্টিভ ফর্ম, সি নাম্বার। বাকিগুলো অবজেক্টিভে পড়ে না দেখে ভুল। নেক্সট কমেন্টে যাই, আমরা নেক্সট পেপারে যাই, নেক্সটে যাই, নেক্সট একবারে এগুলো আর একটা প্রশ্ন সলভ করব না এই স্টাইলের। আমরা পরবর্তীতে একটা চমৎকার রুলস দেখি, চমৎকার রুলস দেখে আজকে ক্লাসটা চমৎকারভাবে আমরা শেষ করব, ঠিক আছে? আমরা পরবর্তীতে এইবার আসি, খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, দারুণ একটা রুলস। বলছে কি দেখো, এই দারুণ রুলসটা আমরা একটু দারুণভাবে সলভ করি, খেয়াল করি। এইবার বলছে কি, ওকে 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 খেয়াল করো, প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বানাই। মূল কথা হচ্ছে যদি একটা কোনো প্রিপোজিশন থাকে বাক্যে আর তারপরে অবজেক্টিভ ফর্ম বসবে, কি বসবে? প্রোনাউনের
অবজেক্টিভ ফর্ম বসবে, ঠিক আছে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে খেয়াল করি কীরকম। তারপরে একাধিক অবজেক্ট থাকলে আসলে 231-এর নিয়ম ফলো করতে হবে। তো আমরা পরবর্তী স্লাইডে যাই, একটা প্রশ্ন খেয়াল করি। প্রশ্ন খেয়াল করো, বলছে প্রিপোজিশনের এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নে আসার মতো। বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে 1 নম্বরে খেয়াল করো, বিটুইন 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 বিটুইন, তাহলে প্রত্যেকটাই কি আছে? বিটুইন। তাহলে বিটুইন একটা কি? প্রিপোজিশন, রাইট? তো এই যে প্রিপোজিশনের পরে প্রোনাউনের কি বসবে? অবজেক্টিভ ফর্ম। এখন এখানে অবজেক্ট আছে আবার কয়টা? 3টা। তাহলে এখানে কি করব? কি হবে? 231-এর নিয়ম ফলো হবে, 231-এর নিয়ম ফলো হবে, 231-এর নিয়ম ফলো হবে। মানে প্রথমে সেকেন্ড পারসন, প্রিপোজিশনের পরে ইউ এর ফার্স্ট পারসন হতা, সেকেন্ড পারসন হতা। তাহলে ইউ দেখে কোনো লাভ নাই, টু থাকার কথা আছে। তা না, মানে ইউ এর সাবজেক্টিভ ফর্মও যা, অবজেক্টিভ ফর্মও তাই। তো সেক্ষেত্রে আমরা খেয়াল করি, দেখো আমরা খেয়াল করি প্রত্যেকটায় সাবজেক্টিভ অবজেক্টিভ, সাবজেক্টিভ অবজেক্টিভ। দেখো দেখো প্রিপোজিশনের পরে যে অবজেক্টিভ ফর্ম, তাহলে প্রথমে অবজেক্টিভ আছে, মানে প্রিপোজিশনের পরে বিটুইন একটা প্রিপোজিশন, তারপরে কি সেকেন্ড পারসনের পরে তার থার্ড পারসন হওয়ার কথা। এখন থার্ড পারসন কি অপশনে আছে? কোনোটাই থার্ড পারসন নাই। তাহলে তারপরে থার্ড পারসন না থাকলে ফার্স্ট পারসন নাও। তাহলে এখানেও ফার্স্ট পারসন, এখানেও ফার্স্ট পারসন, এখানে আবার কি? এখানেও ফার্স্ট পারসন, এখানেও। এখন আমার লাগবে ভাই অবজেক্টিভ ফর্ম, কারণ বিটুইন একটা প্রিপোজিশন আছে, আর প্রিপোজিশনের পরে কি লাগে? অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে তোমার প্রথম দুইটা হবে না। কেন? কারণ এই দুইটা সাবজেক্টিভ, এটাও সাবজেক্টিভ। এখন সি আর ডি হইতে পারে। আমরা সি আর ডি এর মধ্যে খেয়াল করি, ইউ অ্যান্ড মি এর এই দুইটার মধ্যে খেয়াল করি, ইউ অ্যান্ড মি এর এই দুইটার মধ্যে খেয়াল করি, এই দুইটার মধ্যে যে বিটুইন ইউ অ্যান্ড মি, এটা হতে পারে, আবার এটাও হতে পারে। এখন খেয়াল করো, এই জায়গায় একটা সমস্যা আছে, এই পরের অংশ দেখতে হবে, আই ডাউট দ্যাট হি উইল কাম। এখন এটাও উত্তর, কিন্তু এই যে প্রথম অংশটা আই ডাউট, আমি সন্দেহ করি যে সে আসে বা সে আসবে। তো এইটা প্রথম অংশটা প্রেজেন্টে আছে, এখন প্রেজেন্টে, এবং এই অংশটা প্রেজেন্টে আছে, এই অংশটা প্রেজেন্টে আছে। এটা একটা রিজন হতে পারে, এটা মূল রিজন না, এটা একটা প্রেজেন্টে আছে, আর এই অংশটা ফিউচার ইনডিফিনিটে আছে। এখন খেয়াল করো, তুমি এই অংশটাকে কেন আসলে পাস্টে করবা? এটা পাস্টে করার কোনো কারণ নাই, অহেতুক। এটা প্রেজেন্টে আছে, ঠিক আছে, এটা কোনো ফ্যাক্ট না। এই অংশটা তুমি আসলে পাস্টে করে হলে তখন অর্থটা আসলে পরিবর্তন হয়। যেমন যে আমি সন্দেহ করি যে সে আসতে পারতো, কিন্তু সে আসবে আর আসতে পারতো, তখন অর্থটাও পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রেও তোমার বেসিকলি করা যাবে না, এটা কি তোমার মানে এটা উড প্লাস মানে বেস ফর্মটা বসানো যায় না, ঠিক আছে? সো মোটামুটি আমরা অনেক কিছু শিখেছি। আমরা পরের এমসিকিউয়ে যাই। মোটামুটি অনেক কিছু শিখেছি। আচ্ছা, যারা আরও এমসিকিউ সলভ করাবো, যারা শূন্য থেকে গ্রামার শেখার কোর্সটা করতে চান, জব সিকার্স আছেন, তারা একবারে ভর্তি হয়ে যান বেসিক থেকে মাস্টার ইংলিশের যে কোর্সটায়। আমাদের কোর্স ফি 850 টাকা 7 অক্টোবরের পরে হয়ে যাবে, এখন 510 টাকায় ভর্তি নিচ্ছে, চাইলে ভর্তিও যেতে পারেন। টার্গেট পাবলিক ইউনিভার্সিটি যে কোর্সটা আছে, সেই স্টুডেন্টরা পাবলিক ইউনিভার্সিটিতে যারা ভর্তি পরীক্ষা দিবেন বা তাদের জন্য বেসিক টু অ্যাডভান্স গ্রামারের কোর্স এখন 510 টাকা, 7 অক্টোবরের পরে 1020 টাকা হয়ে যাবে, চাইলে ভর্তি হতে পারেন। আর এই নাম্বারে ফোন দিয়ে 01707442501। এই হচ্ছে আমাদের এই কোর্সগুলোর বিষয়। আর যারা গ্রামার শিখতে চান, শুধুমাত্র অনেকের ইচ্ছা আছে যে শুধু গ্রামার শিখবো, ইন্টারমিডিয়েট পড়েন বা এই লেভেলে, ছোট লেভেলে, তাদের জন্য যে শূন্য থেকে গ্রামার শেখার কোর্সটা করবেন সবাই, ঠিক আছে? শূন্য থেকে গ্রামার শেখার। টায়ার্ড হয়ে আসলে লাভ নাই, আমার 173টা স্লাইড আছে এখানে, এত প্রশ্ন তো সলভই করাই নাই। এই প্রশ্নগুলো সলভ করাই যায়, কাজে লাগবে। এই প্রশ্নগুলো সলভ করাই একটু কাজে লাগবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো সলভ করাই। এখানে কি বলছে? বিটুইন ড্যাশ দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড। এগুলো ফ্যাক্ট না, বিটুইন একটা প্রিপোজিশন, এরপরে অবজেক্টিভ ফর্ম বসবে, ঠিক আছে? অবজেক্টিভ ফর্ম বিটুইনের পরে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ। এখানে কি করে? ইউ সাবজেক্টিভ, কিন্তু আই হচ্ছে, ইউ অবজেক্টিভ ধরে নিতে পারো তুমি, কিন্তু আইটা তো আবার সাবজেক্টিভ। তো এখন অবজেক্টিভ সাবজেক্টিভ এখানে কেমন একটা গোজামিল হয় না? কারণ আমার দুইটাই অবজেক্টিভ লাগবে, তাহলে এখানে অবজেক্টিভ নাই দেখে ভুল। আর সি এবং ডি এর মধ্যে কোনটা উত্তর হবে? 231 ফলো করি, 231, প্রথমে সেকেন্ড পারসন, তারপরে হচ্ছে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। এখানে এই যে পারসনের স্ট্রাকচার মেনটেন করে না, এখানে সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন, ঠিক আছে, থার্ড পারসন যেহেতু নাই, কিন্তু এখানে ফার্স্ট পারসন কেন হবে? নর্মাল বাক্যে হবে না, তাহলে সি নাম্বারটা কারেক্ট উত্তর 144-এর, ঠিক আছে? 144-এর সি নাম্বারটা কারেক্ট উত্তর। এটা আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সরি,
এই প্রশ্নটা আমরা একটু সলভ করি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেই পারবে না এবং এটাই আমরা প্রত্যাশা করি, অনেকেই পারবে না এটাই আমরা প্রত্যাশা করি। আমরা 145 নম্বর প্রশ্নটা সলভ করব। খুব বেশিতে সহজ হবে আমি মনে করছি না, এই প্রশ্নটা সলভ করা যে খুব বেশি সহজ হবে আমি মনে করি না, অনেক জটিল একটা প্রশ্ন, অনেকেই সলভ করতে পারবে না। প্রশ্নটা সলভ কর ট্রাই করো, প্রশ্নটা সলভ কর ট্রাই করো যে কারেক্ট উত্তর কী হবে। আমরা খেয়াল করি, দ্যার ইজ রিয়েলি নো অথবা টু ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ। মনে রাখবা যখন বিট আর উইন থাকবে, ঠিক আছে, এটার মানে হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা করার ক্ষেত্রে দুইয়ের মধ্যে যখন বোঝায় তখন বেসিক্যালি বিটুইন বসে। তো ইউ একজন আর একজনের মধ্যে তুলনা হবে, আর বিটুইনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, ইউ অবজেক্টিভ আর একটা অবজেক্টিভ ফর্ম কি আই না উই না, দেম অথবা মি, রাইট, দেম অথবা মি। এখন দেম কেন উত্তর হবে না আর মি কেন হবে, এটা কিভাবে বুঝলাম? কারণ বিটুইন যখন দুইয়ের মধ্যে, দেম মানে হচ্ছে তারা, তাহলে ইউ একজন আছে, আবার তারা মানে অনেকজন, তাহলে দুইয়ের মধ্যে কি থাকলো সেটা দুই এক্সিড করলো, সেক্ষেত্রে হবে না। আর ডি নাম্বারটা ইউ অ্যান্ড বি দুইজনের মধ্যে, এই কারণে এটা উত্তর হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে যাই, পরবর্তী খেয়াল করি, পরবর্তীতে আমরা পরবর্তী এমসিকিউটা খেয়াল করি, বলছে কি 146 নম্বর প্রশ্ন খেয়াল করি। 146-এ কি বলছে? 146 কি বলছে? এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার। খেয়াল করো 146-এ মানে প্রত্যেক স্টুডেন্ট কি করছে? ইন দ্য ক্লাসরুমে আন্ডারস্ট্যান্ডস করেছে, মানে বুঝেছে দ্য লেকচারটি। এক্সেপ্ট, মনে রাখবা এক্সেপ্ট একটা হচ্ছে প্রিপোজিশন, অনেকে এখানে গোজামিল পাকায়। এক্সেপ্ট একটা প্রিপোজিশন, এটার বাংলা হয়তো হচ্ছে সারা মানে কি তুমি ছাড়া আমার জীবন মূল্যহীন, এরকম আর কি। যেমন উইথাউট মানে কি, উইথাউট একটা প্রিপোজিশন, এটার বাংলা অর্থ যেমন সারা, এক্সেপ্টও সেম। আর এই অ্যাকসেপ্ট ব্যাপারটা আর অ্যাকসেপ্টের মধ্যে পার্থক্য আছে। এই অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, এই দুইটার মধ্যে কিন্তু খুবই একটা পার্থক্য আছে। তো আমরা যেটা বুঝবো, আমাদের এগুলো বোঝার যে বিষয়টা, অ্যাকসেপ্ট যদি একটা প্রিপোজিশন হয়, প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, রাইট? এখানে দেখো অ্যাকসেপ্টের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসছে, এটাই কারেক্ট। এখন বাকিগুলো কেন ভুল? সাবজেক্টিভ বসছে ভুল, সি নাম্বার। প্রিপোজিশন আইএনজি বসছে, এখানেও আইএনজি বসছে ভুল। এই হচ্ছে 146-এর বিষয়, বুঝতে পারছো? হ্যাঁ, পিথা রয় ভাইয়া একটু বলতেন, কি বলবো রে? কোনটা কি বলতে বলছো, কি বলো? 146 ক্লিয়ার? পরে যাই, পরে 146 যদি ক্লিয়ার হয় পরবর্তী নাম্বারে যাই। পরবর্তীতে কি বলছে? 147-এ আসো। 147 147 ফর ড্যাশ ডিড দ্য বোর্ড অফ ডিরেক্টরস। খেয়াল করো, ফর একটা প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হু হচ্ছে সাবজেক্টিভ এবং এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হুম। তাহলে প্রিপোজিশন ফরের অবজেক্টিভ ফর্ম হবে কি হুম। মনে থাকবে, প্রিপোজিশন ফরের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হুম। এই হচ্ছে বি নাম্বার কারেক্ট উত্তর। সরি, ফরের অবজেক্টিভ না, প্রিপোজিশনের ফরের পরে অবজেক্টিভ ফর্ম বসবে হুম। প্রিপোজিশন ফরের পরে অবজেক্টিভ ফর্ম বসবে কি হুম, কারণ প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। হু হচ্ছে সাবজেক্টিভ, হুম হচ্ছে অবজেক্টিভ, বাকিগুলো উত্তরের ধারের কাছেও নাই। তাহলে এটা বুঝছো? পরের নাম্বারে যাই। পরের নাম্বারে আরেকটা গুরুত্বপূর্ণ যদি প্রিপোজিশন থাকে তাহলে সেটা, আচ্ছা, বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। আমরা খেয়াল করি বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, এই রুলসটা খেয়াল করি। বি ভার্ব কোনগুলো? বি ভার্ব এই 8টা, এখানে কয়েকটা আছে, আমি যার, ওয়াজ ওয়ার, আরও আছে যে বি, বিন আর বিং। এগুলো বেসিক্যালি এগুলো হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বগুলোর পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, মানে ইট ইজ। এটা কেমন উদাহরণ হলো? এটা এই উদাহরণটা হয় ভুল আছে, আমি এটা বুঝতেছি না, পরে তোমাদের এই উদাহরণটা দেখো। এই যে ইট ইজ আই, কারণ বি ভার্বের পরে তো সাবজেক্টিভ ফর্ম থাকার কথা, সেই সাবজেক্টে তো নাই। এটা টাইপিংও মিস্টেক হইতে পারে, এটা আমি এই মুহূর্তে তোমাদের এই ব্যাখ্যা দিতে পারবো না। মানে আমার কাছে মনে হয় প্রশ্নটাই ভুল আছে, কোথাও নাও থাকতে পারে, আমি শিওর না। এই 2 নম্বরের এক্সাম্পলটা সলভ করে, ইট ইজ আই, এই যে ইজ একটা বি ভার্ব, এই কারণে সাবজেক্টিভ ফর্ম আই বসে, কারণ বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, ঠিক আছে? তাহলে বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ,
অ্যাডমিশন প্রিপারেশনের জন্য একটা ভিডিও দিয়েছিলাম, অ্যাডমিশন ওইটা দেখবা। আমরা পরবর্তীতে যাই 148 দেখি, 148 নাম্বার প্রশ্ন সলভ করি। যদি 148-এ হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, দেখো তো কোন সেন্টেন্সটা কারেক্ট, খেয়াল করি আমরা। সোহেল রানা স্যার ধন্যবাদ, ক্লাস শিখে তো উপকৃত হবা। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, দেখো দিস ইজ, দিস ইজ, দিস ইজ, দিস ইজ একটা বিভার্ব, তারপরে সাবজেক্টিভ ফর্ম বসবে, বসে নাই। ইজ একটা বিভার্ব, তারপরে সাবজেক্টিভ ফর্ম বসবে, বসে নাই। ইজ একটা বিভার্ব, তারপরে সাবজেক্টিভ ফর্ম বসবে, বসে নাই। ডি নাম্বার ইজ একটা বিভার্ব, তারপরে সাবজেক্টিভ ফর্ম ডি নাম্বারে বসেছে। তাহলে আমাদের কারেক্ট উত্তর 148-এর কি ডি নাম্বার। কারণ কি, ইজ একটা বিভার্ব আর বিভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আসে। বুঝতে পারছো কি? ক্লাস অ্যামেজিং, অনেক বেশি ধন্যবাদ। ক্লাস কেমন ছিল অবশ্যই তোমরা জানাবা। অবশ্যই আমি যখন ফেসবুকে পোস্ট করি তোমরা তখন কোথায় হারিয়ে যাও। ফেসবুকের পোস্টগুলো যখন কমেন্টে যদি রিপ্লাই করো, অন্যান্য স্টুডেন্টরা বুঝতে পারে যে ভাইয়ার ক্লাসগুলো ভালো হচ্ছে, আমি ক্লাসগুলো করি। সো তোমরা আসলে তখন একটু রিপ্লাই করলেই তো হয় আসলে। এরপরের এমসিকিউয়ে যাই, পরে এমসিকিউ বলছে কি ইট ইজ নট, এই তো এই প্রশ্নটা সলভ করো। 149-এ কি বলছে, ইজ একটা বিভার্ব, নট থাকতেই পারে নেগেটিভ করার জন্য, বিভার্ব বা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে কারেক্ট উত্তর কি হবে, এইটান কিন্তু এই যে হবে এখানে উই, কারণ একটাই সাবজেক্টিভ ফর্ম আছে, বাকিগুলো সব অবজেক্টিভ ফর্ম। এবং এই যে আর দেখেও বুঝি আমরা, এটা আরও ডিটেলস আমরা অনেক জায়গায় পড়িয়েছিলাম। তাহলে আমরা এটা স্কিপ করে পরের নাম্বারটায় যাই, পরে যে প্রশ্নটা আছে সেটা খেয়াল করি। এখানে কারেক্ট উত্তর কি হবে, এখানে বিভার্ব আছে এবং বিভার্বের পরে এই যে ইজ একটা বিভার্ব, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, তাহলে সি নাম্বারটা কারেক্ট উত্তর হবে। ঠিক আছে, এটা আশা করছি বুঝতে পারছি। আমরা পরের নাম্বারে যাই। পরের নাম্বারে পরে কি বলছে, 151-তে আই উইশ আই ওয়ার ড্যাশ, আই উইশ আই ওয়ার, আই উইশ আই ওয়ার, তাহলে ওয়ার একটা বিভার্ব আর বিভার্বের পরে প্রোনাউনের কি বসে ভাই, সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম কি, হি, সি নাম্বার কারেক্ট উত্তর। কি জানতে চাইছো? আচ্ছা সোহেল রানা, আমার পড়ানোর ধরনটা কেমন হবে মাস্টার বই থেকে? প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা হবে, প্রোনাউনের উপর 4টা ক্লাস হয়েছে। যদি এত বেশি ক্লাস করার মানসিকতা থাকে, সো আমার কোর্সে ওয়েলকাম তুমি। হ্যাঁ, আমার কোর্সে প্রচুর ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ানো হয়, প্রচুর ব্যাখ্যা। এগুলো আরও ব্যাখ্যা দিতাম স্টুডেন্টদেরকে। কিছু কিছু প্রশ্ন আছে আমি তোমাদেরকে একভাবে জাস্ট শর্টকাট ব্যাখ্যা দিচ্ছি, এগুলোর আরও ব্যাখ্যা। তোমরা ইংরেজিতে দুর্বল দেখে আমার ক্লাসগুলোকে ভালো বলো, ঠিক আছে, কিন্তু এগুলোর আরও অনেকভাবে ব্যাখ্যা প্রদান করা সম্ভব। তোমাদের দুর্বলতা আছে দেখেই আমার ক্লাসগুলো তোমাদের কাছে মনে হয় যে সেই সেরা, কিন্তু অ্যাকচুয়ালি আরও সেরা ক্লাস নেওয়া সম্ভব। এবং পেইড ব্যাচের যারা স্টুডেন্ট আছে, ওই ক্লাসে প্রত্যেকটা এমসিকিউ আসলে সলভ করাবো মাস্টার ইংলিশ বই থেকে। ঠিক আছে, প্রত্যেকটা এমসিকিউ সলভ করাবো। সো ক্লাস ভালো হবে আশা করছি। শূন্য থেকে যে গ্রামার শেখার কোর্স আছে জব সিকার্সদের জন্য, সেই কোর্সে আমরা প্রথমে বেসিক পড়াবো, তারপরে মাস্টার ইংলিশ পড়াবো। এবং আমাদের এই কোর্সটা 850 টাকা হয়ে যাবে 7 অক্টোবরের পরে। কারণ দীর্ঘ 5 বছর ধরে আমরা কোর্স ফি বাড়াই নাই বললেই চলে, একই স্টাইলে কোর্স ফি আছে। সো এই কোর্সের ফি আমরা বাড়িয়ে দিব, আমরা 510 টাকা, আমাদের সার্ভিস এখন বেড়েছে, এখন 510 টাকা তোমরা 7 অক্টোবর পর্যন্ত কিনতে পারবা। এরপরে কিন্তু ভাই কোনো যদি কিন্তু ছাড়াই 850, মানে 850 দিয়েই কিনতে হবে। এবং লিমিটেড সংখ্যক সিট আছে, মাত্র 22টা। 132 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়েছে, এখন অনেকে গ্রুপে যুক্ত করি নাই, মনে হয় না, মানে 20টা বা 18টা মতো সিট থাকবে। আর টার্গেট এই ক্লাসগুলো সবসময় জুমে হবে, জুমে স্টুডেন্টরা আমাদের সাথে কথা বলতে পারবে। এবং টার্গেট পাবলিক ইউনিভার্সিটি যে কোর্সটা আছে সেটা বেসিক থেকে অ্যাডমিশন গ্রামার, প্রথমে বেসিক পড়ানো হবে, তারপরে অ্যাডমিশন গ্রামার। এটার কোর্স ফি এখন 510। ঢাকা ইউনিভার্সিটি, গুচ্ছ বা মেডিকেলের জন্য যারা পরীক্ষা দেবে তারা কিনবে, বাট কিছুদিন পরে আমাদের এই কোর্সের ফি অনেক বেড়ে যাবে। সো এখন যাদের প্রয়োজন নিয়ে নাও। আর ভর্তি হতে আমার রেজবি রহমান, ইংলিশ সিকার্স রেজবি রহমান যে পেজ আছে সেখানে নক দিতে পারো, অথবা 01707442501 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এর বাইরে আমাদের প্রত্যেক দিনে ভালোভাবে ক্লাস নেই, এগুলো তো অনেক উল্টাপাল্টা। আর হুম এভার এটা খুব সহজ, আজকে এগুলো পড়িয়েছি, এগুলো খুব বেশি জটিল হয় না। সো এই ব্যাপারটা আশা করছি যে তোমরা বুঝতে পারছো। এই চাইলে তোমরা ভর্তি হতে পারো, অনেক গোছানো আজকে পড়িয়েছি। জাস্ট আমাদের মাস্টার কোর্সটায় আসলে কি পড়ানো হয়, বেসিক কোর্সটায় তো খুব বেসিক টপিকগুলো শেখানো হয়, মাস্টার কোর্সটায় প্রত্যেকটা এমসিকিউ প্রতিটা এমসিকিউ ধরে সলভ করানো হয়। এমন কোনো এমসিকিউ নাই যেগুলো আমরা সলভ করাই না। আমাদের অনেক পেইড বেসের ক্লাস আছে যেগুলো ডেমো ক্লাস কিসে হবে, ক্লাস বোর্ডেও হবে, ল্যাপটপেও হবে, দুইভাবেই হবে।
ক্লাসের প্রেশারের উপর, যেদিন প্রচুর এমসিকিউ সলভ করানো লাগবে সেদিন আসলে স্মার্ট বোর্ডে ক্লাস নিয়ে কখনো লাভ হবে না। কারণ আপনারা যদি চান প্রোনাউনের উপর 10টা করে ক্লাস করতে, প্রত্যেক টপিকের স্মার্ট বোর্ডে ক্লাসে অনেক বেশি টাইম কনজিউম হবে, যে কারণ মাস্টারে এত বেশি এমসিকিউ ভাই, এত বেশি এমসিকিউ, সেই এমসিকিউগুলো আসলে এমসিকিউগুলো সলভ করাতে গেলে বোর্ডে হিউজ একটা টাইম লাগবে। তারপরেও আমি জুমে সুবিধা দিব স্টুডেন্টদেরকে কথা বলার জন্য, কিছু ক্লাস আমাদের ল্যাপটপেও হবে, কিছু ক্লাস বোর্ডেও হবে, ঠিক আছে। সো চাইলে ভর্তি হতে 01707442501 এই নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে ভর্তি হতে পারেন। জাস্ট এখন 510 টাকা। ফেসবুক লাইভে না, আমাদের ক্লাসগুলো জুমে হবে, ঠিক আছে। ক্লাসগুলো অবশ্যই জুমে হবে, কারণ আমাদের ক্লাসগুলোতে স্টুডেন্টদের সাথে কথা বলাটা অনেক বেশি ফ্যাক্ট। আমরা ফেসবুক লাইভে ক্লাস নেই না, আমাদের কোনো পেইড বেসের ক্লাস আজ পর্যন্ত কখনো ফেসবুক লাইভে হয় নাই, কোনো পেইড বেসের ক্লাস না। এই 5 বছরে কখনো একটা স্টুডেন্ট বলতে পারবে না যে ভাইয়ার পেইড বেসের ক্লাস ফেসবুক লাইভে হয়েছে, কখনোই না। আমাদের ক্লাসগুলো সব সময়, আমাদের ক্লাসগুলো জুমে হবে, স্টুডেন্টরা আমাদের সাথে কথা বলবে, কারণ একবারে 1 to 1 কমিউনিকেশন, প্রত্যেকটা স্টুডেন্ট কথা বলবে, তাদের সমস্যাগুলো শোনাবে, ঠিক আছে। চাইলে ভর্তি হতে পারেন। মানে ইংরেজি শেখাটা আসলে আমাদের প্রত্যেকের জীবনে জরুরি, যে যেই লেভেলেরই স্টুডেন্ট হন, ইংরেজির যদি গ্রামারটা শূন্য থেকে এভাবে বুঝে বুঝে শিখতে না পারেন অনেক বেশি খারাপ হবে। আর যে যেখানে খুশি টাকা নষ্ট করতে পারেন, দিন শেষে আমাদের যারা ক্লাস দেখেছে আমাদের কাছে তাদেরকে আসতে হবে, কারণ আমাদের ক্লাসগুলো স্টুডেন্টদেরকে আমরা অনুভব করানোর চেষ্টা করি। সো সুযোগ আছে এখন 510 টাকার, কিন্তু এই সুযোগ যখন হারিয়ে যাবে 1000 টাকা হয়ে যাবে 850 টাকা, তখনও কিন্তু কোর্স স্টুডেন্ট কিনবে। সো চাইলে এখন জাস্ট নাম্বারে ফোন দিয়ে দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন, আশা করছি অনেক 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 উপকার হবে, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয় আজকে ক্লাসের। আগামীকাল রাইট ফর্ম অফ ভার্ব, শুধু ভার্ব পড়ানো হবে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হবে, যারা ক্লাসটা দেখবেন অনেক বেশি হেল্পফুল হবে ক্লাসটা। সো অনেক বেশি ধন্যবাদ। ক্লাস টাইম কখন ভাই, আর কতক্ষণ ক্লাস হবে? আচ্ছা, ওই যে আমাদের ক্লাস টাইম কখন, ক্লাস টাইম বেসিক্যালি রাত 9টার সময়, পেইড ব্যাচের ক্লাস টাইম বেসিক্যালি রাত 9টার সময়, এবং ক্লাসগুলো বেসিক্যালি আমাদের ক্লাসগুলো যদি মিনিমামও হয় 1 ঘন্টার উপরে ক্লাস হবে, ঠিক আছে। 1 ঘন্টার উপরে, 1.5 ঘন্টাও হতে পারে, কিন্তু অধিকাংশ রাত 9টার ক্লাসগুলো আমরা একটু কম সময় নেই, বাট রাত 9টার ক্লাসগুলো আমরা 1 ঘন্টা করে নেই। যখন কখনো যদি আমাদের জুমের থেকে বোর্ডে কিন্তু বেশ ভালো হচ্ছে, জুমের ক্লাস অনেক বেশি ভালো হয়, ঠিক আছে। জুমের ক্লাস এর থেকে 20 গুণ ক্লাস ভালো হয়। আপনারা যারা আসলে জুমে ক্লাস করেন নাই, এই অভিজ্ঞতাটা আসলে আপনাদের নাই। বোর্ডের থেকে জুমে ক্লাস 20 গুণ ভালো হয়, এটা পরে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে আমাদের ফ্রি কোর্সের রুটিন তো দেয়া আছে, প্রত্যেকদিন রাত 10টার সময় ক্লাস হয় ইংলিশ সিকার্স পেজে। আমাদের কি হলো, নাউন হলো, প্রোনাউন হলো, অ্যাডজেক্টিভ হলো, অ্যাডভার্ব হলো, পরবর্তী দিন ভার্ব হবে, তারপরে জিরান, পার্টিসিপল, ফ্রেজ, ক্লোজ এবং রাইট ফর্ম ভার্ব, এগুলো প্রত্যেকটা ক্লাস ইংলিশ সিকার্স ফেসবুক পেজে, এবং একই নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে ইংলিশ সিকার্স এসবি রহমান নামে, সেই ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে নিতে পারেন। এবং আমাদের কোর্সের যে ডিটেলসগুলো আছে, কোর্সের এই ডিটেলসে আমরা প্রথমে বেসিক ইংরেজিতে যারা দুর্বল তাদের জন্য আমরা যে কাজটা করি, ইংরেজিতে দুর্বলদের জন্য আমরা প্রথমে এই টপিকগুলো পড়াই। পার্টস অফ স্পিচ, নাউন, নাম্বার, জেন্ডার, প্রোনাউন, ডিটারমিনার, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেলস, কনজাংশন, প্রত্যেকটা টপিক আগে বিস্তারিত খুব সুন্দর করে আলোচনা করি। সেকেন্ডলি যে বিষয়গুলো আছে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এগুলো হট টপিক, আমাদের সব থেকে টপ লেভেলের টপিক হচ্ছে এগুলো আমরা খুব চমৎকারভাবে পড়াই, কারণ এগুলো পারলে একটা স্টুডেন্ট আসলে যে কোনো বাক্য বানায় লিখতে পারবে যদি তার ভোকাবুলারি থাকে। এর বাইরে ভোকাবুলারি শিট দিব। ক্লাস টাইম তো বললাম রাত 9টার সময় হবে ভাই। আর সেন্টেন্স প্রিপোজিশন এগুলো পড়াই। এর বাইরে হচ্ছে ক্লোজ অ্যান্ড ফ্রেজও এখানে পড়াই, পড়াই বেসিক টপিকে। বেসিক যখন শেখানো শেষ হয়ে যায় স্টুডেন্টকে, আমরা মাস্টার কোর্স শুরু করি। মাস্টার কোর্সে মাস্টার ইংলিশ বইটাকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, এবং আমাদের লেকচার শিট এবং আমাদের প্র্যাকটিস শিটকেও গুরুত্ব দেওয়া হয়। মাস্টার ইংলিশের আমরা প্রত্যেকটা ক্লাসের আমরা এমসিকিউ শিট দেবো, ঠিক আছে। ক্লাস শেষ যদি কেউ না জানতে চাও কোনো সমস্যা নেই, তোমরা লিভ নিতে পারো। মাস্টার ইংলিশ কোর্স প্ল্যানে আমরা বেসিক ইংলিশ যে উপরে ওইটা শেখাই, ওটা শেখানোর পর ক্লাস টাইম রাত 9টার সময় হয়। সপ্তাহে শনিবার, সোমবার, বুধবার 3 দিন ক্লাস হয়। এর বাইরে বুধ ও বৃহস্পতিবার বৃহস্পতি ও শুক্রবার অতিরিক্ত ক্লাস হতে পারে, আমাদের অতিরিক্ত ক্লাস প্রয়োজন হয়। এর বাইরে 1 থেকে 7 নাম্বার ক্লাসে এবার আমরা এমসিকিউ বেস সলভ করাই মাস্টার থেকে। মাস্টারের যতগুলো এমসিকিউ আছে প্রত্যেকটা এমসিকিউ আমরা মাস্টার থেকে চমৎকারভাবে লাইন টু লাইন প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে সলভ করাই। এক প্রোনাউনের উপর আমাদের 4টা ক্লাস নিতে হয়েছে পেইড বেসে, মানে চিন্তা করা যায়। সো প্রত্যেকটা বিষয় আমরা ধরে ধরে পড়াই। এর বাইরে বই যখন পাওয়ার তখনই পাবা। এরপরে 8 থেকে 14 নম্বর লেকচারে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেলস, কনজাংশন। 15 থেকে 18 নম্বর এই টপিকগুলো পড়ানো হয়।
19 থেকে 25-এ এই যে টপিক, প্রত্যেকটা টপিক আসলে এইভাবে লেকচার ওয়াইজ সাজানো আছে, প্রত্যেকটা টপিক এইভাবে সুন্দর করে। ক্লাসের সংখ্যা আমরা বেসিকলি 50টা দিয়েছি, এটা আমরা আরও কম বেশি হতে পারে, প্রয়োজনে আমাদের 5 দিনও ক্লাস হতে পারে সপ্তাহে, ঠিক আছে? এইরকম মানসিকতা বজায় রেখে ক্লাসগুলো আসলে করতে আসতে হবে, এবং কোনো যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাতে হবে। আর যদি কেউ আসলে মন চায় যে এই কোর্সগুলো আসলে অ্যাডমিশন স্টুডেন্ট ভর্তি হতে পারে, জব সিকার্সও, ঠিক আছে, আমাদের ইংলিশ সিকার্স পেজে মেসেজ দিতে পারেন, অথবা এই 01707042501 এই নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে পারেন, ঠিক আছে? যাদের গ্রামারে ইংলিশে দুর্বলতা আছে তাদের জন্য এটা বিরাট ফ্যাসিলিটিস। সো এই পর্যন্ত আজকে ক্লাস, যারা শেষ পর্যন্ত ছিল তা সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ক্লাসটাও অনেক বেশি ফ্রুটফুল হয়েছে, এবং খুবই 7 অক্টোবরের পরে প্রত্যেকটা কোর্সের দাম বেড়ে যাবে, এখন 510 আছে, 7 অক্টোবরের লাস্ট সুযোগ, যারা ভর্তি হবেন অবশ্যই প্রত্যেকটা ক্লাস এবং পেইড ব্যাচের ক্লাস শুধু রেকর্ড থাকবে না, পূর্ববর্তী ব্যাচের ক্লাসগুলোও দেওয়া হবে, পূর্ববর্তী ব্যাচের ক্লাসও দেওয়া হবে, এবং ক্লাসগুলো লাইফ টাইম রেকর্ড থাকবে, লাইফ টাইম যতদিন খুশি প্রত্যেকটা ক্লাস যারা জব সিকার্স আছে প্রত্যেকটাই পাবে তৌহিদ জামান। আশা করছি পেইড ব্যাচে প্রত্যেকটা ক্লাস রেকর্ড এবং আগের ব্যাচের ক্লাসগুলো আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। সো সবাই ভালো থাকবেন, উপকারী ক্লাস, ধন্যবাদ। টপিক পাওয়ানোর সাথে সাথে এইভাবে এমসিকিউ পড়ালে অনেক ভালো হয়। মাহমুদা সুলতানা, অনেক জান্নাত, আল মাওয়া ঐশী, আল্লাহ হাফেজ, ওকে ধন্যবাদ। শাহরিয়া রয়ন, থ্যাঙ্কস, ওকে ধন্যবাদ তোমাদেরকেও যারা যুক্ত ছিল এতক্ষণ। রেগুলার ক্লাস করবা এবং প্রত্যেক দিন রাত 10টায়, এবং সবাইকে ক্লাসগুলো প্রিফার করবা। তোমাদের ছোট ভাই বোন যারা আছে বা যারাই আসলে ইংরেজি সমস্যায় ভোগে, জব সিকার্স হোক, যে লেভেলেরই, আমাদের কোর্সটা বা আমাদের ক্লাসগুলো প্রিফার করবা, তাহলে অনেকে উপকৃত হবে। বেসিক্যালি অনেকেরই ইংরেজিতে সমস্যা আছে, যারা আসলে বলতেও পারে না, সহ্যও করতে পারে না, ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবে সকলেই। আর পেইড ব্যাচে ভর্তি হতে 01707442501 এই নাম্বারেও ফোন দিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপেও নক দিতে পারো। তো ধন্যবাদ সকলকে।